মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটার সময়কাল মহান মুক্তিযুদ্ধের আগের সময়, আর ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছিলাম উনি একজন ইমাম সাহেব। ওনার নাম যতদূর মনে পড়ছে তার নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক। ওনার বাড়ি ছিল রংপুর এলাকায়। 1980 সালের পর উনি রাজবাড়ী জেলায় আসেন এবং স্থানীয় একটি মসজিদে ইমামতি করতে থাকেন। আমি যখন এই ঘটনাটি সংগ্রহ করেছিলাম, ওই ঘটনাটি প্রচারের মোটামুটি আরো আগেই উনি মারা গিয়েছিলেন। তো উনি আসলে যার কাছে ঘটনাটি বলেছিলেন, আমি তার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলাম। আর ওই ইমাম সাহেবকে আমি নিজেও দেখেছিলাম, কিন্তু ওইভাবে কখনো কথা হয়নি। তো চলুন মূল ঘটনা শুরু করি। ওনার বয়স যখন 24 কি 25 বছর, ঠিক এমন একটা সময় ঘটনাটি ঘটেছিল। আর উনি তখন রংপুরের প্রত্যন্ত এক এলাকায় মসজিদে ইমামতি করতেন। একবার কি হলো যে দিনের বেলাতেই, বেলাটা দুপুরের ঠিক পরে, ওনার কাছে স্থানীয় কয়েকজন লোক এলো যে একটি লাশের গোসল করাতে হবে। তো উনি গেলেন। যাওয়ার পর দেখলেন যে বাড়ির সবাই কান্নাকাটি করছে। বাড়ির মধ্যে একটা থমথমে অবস্থা। মৃত্যু হলে তো একটা মানে থমথমে অবস্থা তো বাড়িতে থাকেই, কিন্তু বাড়িটার অন্যরকমের একটা থমথমে অবস্থা। সবার মধ্যে একটা আতঙ্ক, এরকম একটা ভাব। কেউ কান্নাকাটি করছে, কেউ করছে না, কেউ একজন আরেকজনকে দোষারোপ করছে। তো উনি আসলে ঠিক বুঝতে পারছিলেন না যে ব্যাপারটা কি। আর উনি যেখানে গিয়েছিলেন ওইখানে যাওয়ার সময় ছোট্ট একটা নালা পাড়ি দিতে হয় নৌকায় পাড়ি দিয়ে তারপর ওই গ্রামে গিয়েছিলেন। তো উনি সেখানে যান। যাওয়ার পরে এই অবস্থা দেখেন। উনি যখন লাশের উপর থেকে কাপড় সরিয়েছেন, খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। উনি দেখেন লাশের চোখ দুটি অনেক বড় বড় করে খোলা এবং জিহবা প্রায় আধ হাতের মতো বের হয়ে এসেছে। মানে মানুষের জিহবা তো এত বড় নয়, কিন্তু জিহবার শেষ প্রান্তটাও মনে হচ্ছে তার মুখ দিয়ে বের হয়ে এসেছে। গলার কাছে কালো দাগ পড়ে আছে। তো উনি জিজ্ঞাসা করলেন যে লাশের এই অবস্থা কেন? তখন সবাই বলল যে পরিবারের কয়েকজনের সাথে রাগারাগি করে এই ছেলেটি সুইসাইড করেছে। তো তখনকার সময়ে আসলে যোগাযোগ ব্যবস্থা তো এত ভালো ছিল না। সাধারণত কেউ যদি আত্মহত্যা করে পোস্টমর্টেমের ব্যাপারটা চলে আসে সামনে। আর এত প্রত্যন্ত একটি এলাকা, সেখানে আসলে পুলিশ ঠিকঠাক মতো পৌঁছানো বা পুলিশকে সেখান থেকে গিয়ে খবর দেয়া, এটা অনেক কঠিন একটি ব্যাপার ছিল। সবাই যেহেতু নিশ্চিত ছিল সে সুইসাইডই করেছে রাগারাগি করে, এই জন্য কেউ তাকে হত্যা করতে পারে এই চিন্তাটি কারোই মাথায় আসেনি। আর সে আসলে সুইসাইডই করেছিল বলে জানা যায়। তো এই কারণে আসলে খুনের যে ব্যাপারটা, এটা কারো মাথায় আসেনি। এই জন্য পুলিশ বা থানায় গিয়ে কেউ কোনো তথ্য দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি। এই জন্যই হয়তোবা লাস্টের পোস্টমর্টেম করা হয়নি। তো ইমাম সাহেবের দায়িত্ব পড়ল। ইমাম সাহেব একজন তরুণ টকবকে যুবক। উনি লাশের এই ধরনের অবস্থা দেখে কিছুটা আতঙ্কগ্রস্ত হলেও উনি সাহস করে লাশটির গোসল দেন, জানাজা পড়ান। ঠিক আসরের নামাজের পর জানাজা হয়ে যায় এবং মাগরিবের আগেই দাফন কাফন শেষ করে উনি আবার মাগরিবের আগেই ওনার মসজিদে চলে আসেন। সবকিছু স্বাভাবিক। 3-4 দিন পর একদিন আসরের নামাজের পর ওই যেই বাড়িতে উনি লাশ গোসল করাতে গিয়েছিলেন, সেই বাড়ির কয়েকজন পরিচিত যাদেরকে উনি দেখেছেন তারা এসেছেন। এসে বলেন যে হুজুর, খুব একটা সমস্যার মধ্যে আছি। তখন হুজুর জিজ্ঞেস করেন, বলুন কি সমস্যা? তখন উনি বলেন, ওই লোকরা বলেন যে আপনি যে লাশটিকে গোসল করে এসেছিলেন, ওই লাশটি তো মূলত একটা সুইসাইডের লাশ ছিল, আমাদেরই আত্মীয় ছেলেটি। তো ছেলেটি মারা যাবার পর একদিন মোটামুটি সব স্বাভাবিক ছিল, তারপর থেকে ওই বাড়িতে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা খুব আতঙ্কগ্রস্ত। তখন হুজুর জিজ্ঞেস করেন যে কি হয়েছে মূলত, কেন তারা আতঙ্কগ্রস্ত? তখন তারা বলেন যে রাতের বেলা টিনের চালের উপরে
হাঁটাহাঁটির শব্দ। টিনের চাল তো পাতলা চাল ছিল, যখন ওই টিনের চালের উপরে মানুষের মতো কিছু একটা হেঁটে যায়, এমন করে টিনের চালে করাত 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 করে শব্দ হয় যে ওই যে পা যে দেবে যাচ্ছে টিনের চালের উপরে, ঘরের ভিতরে থেকে সেটা দেখা যায়। কারণ হলো ওই ঘরে কোনো সিলিং ছিল না, জাস্ট খালি টিনের চাল ছিল। তখন ওই গ্রামের মানে যারা লোকজন, তাদেরকে যখন বলা হয় যে এই সমস্যা, রাতের বেলা কে যেন হেঁটে যায়, তখন সকলে মনে করেছিল এটা চোর। শুরুর দিকে চোর মনে করে ঘর থেকে বের হয়েছে, এসে দেখে কেউ নাই, চালের উপরে কেউ নাই, এই কারণেই মনে করেছে চোর, যে মানুষের উপস্থিতির খবর পেয়ে চলে গেছে। কিন্তু কথা হচ্ছে যে টিনের চালের উপরে হেঁটে যাচ্ছে একটা মানুষ। যখন ঘরের ভিতরকার লোকজন বের হয়ে আসবে, তখন সে চাল থেকে তো দ্রুত হেঁটে বা দৌড়ে তো কোনো একটা জায়গা দিয়ে নেমে চলে যাবে। তাহলে দ্রুত হাঁটার তো একটা শব্দ, যেমন আমাদের চালের উপরে যদি কোনো কুকুর বা বিড়াল ওঠে, বিড়াল যদি উঠে হাঁটাহাঁটি করে, আমরা যদি ধাওয়া করি, তাহলে ধাওয়া খেয়ে সে দ্রুত দৌড় দিয়ে নেমে চলে যাবে, তাই না? কিন্তু মানুষ যখন ওই চোর চোর করে ঘর থেকে বের হয়ে আসে, আসার পরে কিন্তু দেখে কেউ নেই, তাহলে ওই দ্রুত হাঁটার শব্দটাও নাই, মনে হচ্ছে ঘর থেকে মানুষ বের হওয়ার সাথে সাথে ওই জিনিসটাও মিলিয়ে গেছে। তো এরকম করে প্রথম দিন হয়েছে, দ্বিতীয় দিন হয়েছে, তৃতীয় দিন গ্রামের কয়েকজন তারা চিন্তা করেছে যে ওই বাড়িতে রাতের বেলা চালের উপর কে হাঁটে, এইটা গোপনে তারা দেখবে। এখন বাড়ির লোকজন যদি বাইরে বসে ওত পেতে থাকে, তাহলে তার বোঝা যাবে না, মানে হয়তো বা টের পেয়ে যেতে পারে চোর যে বাড়ির লোকজন পাহারা দিচ্ছে। এই জন্য বাড়ির লোকদেরকে বলা হয় তোমরা ঘুমাবা, আমরা পাহারা দেব। তো ভালো কথা, দুজন লোক তারা খুব গোপনে একটা নির্দিষ্ট জায়গায় বসে আছে, যে কে ওই চালের উপর আসে রাতের বেলা। তো তারা দুজন বসে আছে, বসেছে রাত আনুমানিক প্রায় 1:30টার দিকে। তখন তো আসলে তাদের হাতে ঘড়ি ছিল না, মানে যতটুকু বর্ণনা পাওয়া যায়, রাত আনুমানিক 1:30টার দিকে নাকি হঠাৎ করে ওই চালের উপর শব্দ হচ্ছে। এখন ওই যে দুইজন, ওরা দুইজন টিনের চালের উপর শব্দ শুনতে পাচ্ছে, তখন হাতে টর্চ লাইট ছিল তাদের। ওই সময় যে টর্চ লাইট গুলা পাওয়া যেত আর কি, খুব কম থাকতো গ্রামের লোকদের কাছে ওই সময় টর্চ লাইট। তো ওই টর্চ লাইট একজন জ্বালান, জ্বালিয়ে দেখেন টিনের চালের উপরে কেউ নাই, কিন্তু ওই চালের উপর যে হেঁটে যাওয়ার যে শব্দ, টিনের উপর করাত করাত করে যে শব্দ হচ্ছে, এই শব্দটা ঠিকই হচ্ছে। তখন ওই দুইজন লোক খুবই ভয় পান, ওনারা বুঝতে পারেন এটা স্বাভাবিক কোনো ব্যাপার নয়। ওনারা কি করেন, ওইখান থেকে ঘুরে দৌড় দেওয়ার চেষ্টা করেন, মানে তারা তাদের দিকে বাড়ির দিকে চলে যাবেন, সকালে বিস্তারিত বর্ণনা করবেন। তো ওনারা যখন ঘুরে দৌড় দিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছেন, হঠাৎ করে প্রতিমধ্যে একটা ছায়ামূর্তির সাথে তাদের ধাক্কা লাগে। যখন ধাক্কা লাগে, তখন তারা নাকি দেখেন, মানে দুজনই দেখেছেন, এটা আর কেউ নয়, কয়েকদিন আগে যে ছেলেটা সুইসাইড করেছে সে দাঁড়িয়ে আছে সামনে। কারণ টর্চ লাইট ছিল হাতে, কার সাথে ধাক্কা লেগেছে ওদের একজন আবার সেই টর্চ লাইট জ্বালিয়েছে, জ্বালিয়ে দেখে যে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে। তার চেহারাটা তো ভয়ঙ্কর ছিল না, মানে চোখ যে বড় বড় জিহবা বের হয়ে আসছে, বিষয়টা কিন্তু এরকম না, চেহারা স্বাভাবিক। কিন্তু টর্চ লাইট যখন মেরেছে, তখন ওরা দুজনেই দেখছে যে ওই ছেলেটি তাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। মানে হাসির মধ্যেও ভয়ঙ্কর কোনো ব্যাপার ছিল না। হাসির মধ্যে ভয়ঙ্কর ব্যাপার থাক বা না থাক, একজন মৃত মানুষকে যাকে চোখ বড় বড় জিহবা বের করা অবস্থায় লোকজন দেখেছে, যাকে গোসল দেওয়া হয়েছে, জানাজা পড়িয়ে দাফন করা হয়েছে, সেই লোকটি রাতের বেলা সামনে দাঁড়িয়ে আছে। তার চেহারা ভয়ঙ্কর থাক আর না থাক, হাসি ভয়ঙ্কর হোক আর না হোক, এমন একটা দৃশ্য দেখার পর নিশ্চয়ই কেউ আর স্বাভাবিক থাকতে পারবে না। ওই দুজন ওরে বাবা গো মা গো বলে, মানে যে যেদিকে পেরেছে দৌড় দিয়েছে। শুরুর দিকে তো সবাই একদিকে দৌড় দিয়েছিল, এই জন্য ধাক্কাটা একসাথেই লেগেছিল, কিন্তু এরপরে দুজন দুদিকে চলে যায়। তো যাই হোক, পরের দিন সকালবেলা এই দুজন ব্যক্তি ওনারা
ওই বাড়িতে এসে বলেন যে রাতের বেলা তারা এই দৃশ্য দেখেছেন, তারা চালের উপর হাঁটতে কাউকে দেখেননি। আর ওই বাড়ির লোকজনও বলেছে হ্যাঁ রাতের বেলা তো ঘরের চালে কেউ একজন হেঁটেছে, তো আমরা ভেবেছি যে তোমরা তো বাইরে পাহারায় আছো, এই জন্য আমরা বের হই নাই। তখন তারা যখন এই বর্ণনা দিয়েছে তখন ওই গ্রামের লোকজন এবং ওই বাড়ির লোকজন বুঝেছে যে আসলে ছেলেটি তো সুইসাইড করেছিল, এই কারণে হয়তোবা কোনো অশুভ শক্তি তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। এখন এটার সমাধান করা দরকার। এই সমাধানের জন্যই মূলত এই কয়েকজন লোক ওই হুজুরের কাছে এসেছে। তখন হুজুর বলেন যে ঠিক আছে, আমি যতটুকু জানি, আমি তো খুব বেশি জানি না, আমি চেষ্টা করব, আর আমি যদি না পারি আমার যিনি উস্তাদ যিনি আছেন আমি তার কাছে যাব। তিনি অনেক পরহেজগার লোক, তার নাকি 50 বছরেও তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। আর ওয়াক্তীয় নামাজের কথা তো বাদ দিলাম, তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তির 50 বছরেও কাজা হয়নি, তার ঈমান, আমল এবং পরহেজগারিতা সম্পর্কে নিশ্চয়ই প্রিয় লিসেনার্স আপনারা বুঝতে পারছেন। তো ওই ইমাম সাহেব বলেন যে আপনারা চিন্তা করবেন, আপনারা চলে যান, আমি আগামীকাল হুজুরের সাথে গিয়ে কথা বলবো। আজকে তো আসরের সময় হয়ে গেছে, আর ওই সময় তো আসলে যোগাযোগ ব্যবস্থা তো ভালো ছিল না যে দিনে গিয়ে দিনে ফেরত আসবে। ভোরবেলা রওনা দিলে হয়তো বা সন্ধ্যার দিকে আবার ফেরত আসতে পারতো, কারণ ওনার হুজুর বেশ দূরে আর একটা জায়গায় থাকতো আর কি, রংপুরেই। তো ওই দিন রাতের বেলা ওই হুজুরের সাথে একটি ভয়ানক ঘটনা ঘটে। হুজুর মসজিদের ভেতরেই থাকতেন। তো গভীর রাত্রে মসজিদের বারান্দায় মানে কেমন যেন খটখট খটখট আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে হাসির শব্দ, আবার কান্নার শব্দ, মনে হচ্ছে হাঁটাহাঁটির শব্দ। তো উনি চিন্তা করছেন এত রাতের বেলা মসজিদের বারান্দায় কে আসছে। উনি ঘর থেকে মানে মসজিদ থেকে বের হন, দরজা খোলে যে কে। আর ওনার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন ছিল, আর কে দৌড়াদৌড়ি করছে এটাও একটু যার মনে করেছে বাচ্চা কাচ্চারা আসছে কিনা, কিন্তু এত রাতের বেলা বাচ্চা কাচ্চারা এখানে এসে ডিস্টার্ব করবে কেন। বিভিন্ন চিন্তা মাথায় এনে উনি বের হয়েছেন, আর কোনো প্যারানরমাল বিষয় এটা ওনার মাথায় আসেনি তখন, একদম স্বাভাবিক। আর উনি এসব বিষয়ে ভয় ডরও তেমন একটা পেতেন না। তো উনি বের হয়েছেন, মসজিদের দরজা খুলে বের হওয়ার পর দেখেন যে না, কেউ নাই। তখন তো ইলেকট্রিসিটি ছিল না ওখানে। উনি মোমের আলো হাতে নিয়ে বের হয়েছিলেন। ওই সময়টা ছিল আবার শীতকাল। তো বের হওয়ার পর উনি কাউকে দেখতে পাচ্ছেন না, কুয়াশা ছিল আশেপাশে, বেশ কুয়াশাই ছিল। উনি চিন্তা করেন ওয়াশরুম থেকে আসি। তো ওয়াশরুমে উনি যান, মসজিদ থেকে একটু কাছেই ওয়াশরুম ছিল। তো ওয়াশরুম থেকে বের হয়ে কলে অজু করে উনি মসজিদে ঢুকবেন, হঠাৎ করে মনে হলো মসজিদের বারান্দায় যে খাটিয়াটা রাখা আছে ওই খাটিয়ার উপরে কেউ একজন শুয়ে আছে। তো উনি প্রথমে ভেবেছিলেন যে চোখে হয়তো ভুল টুল দেখেছেন, কারণ কুয়াশা তো, আর কুয়াশা মসজিদের বারান্দাতেও ছিল, আবছা আবছা সাদা, মনে হয়েছে যে কেউ একজন শুয়ে আছে। কিন্তু না, উনি আবার ভালো করে তাকিয়ে দেখেন সত্যি কেউ একজন ওই খাটিয়ার উপর শুয়ে আছে। উনি খুব অবাক হন, ভয় পাননি, অবাক হয়েছেন যেখানে কে শুয়ে আছে। ওই গ্রামে আবার একজন পাগল ছিল, ওই পাগল বিভিন্ন জায়গায় গিয়ে শুয়ে থাকতো এবং মাঝে মাঝে খাটিয়ার উপরে এসে শুয়ে থাকতো। তো উনি ভেবেছিলেন যে ওই পাগলটা হয়তো বা ওই খাটিয়ার উপরে এসে শুয়ে আছে। আর যেহেতু শীতকাল, প্রচন্ড ঠান্ডা, তো উনি চিন্তা করছেন যে এই পাগল যদি এই খাটিয়ার উপর শুয়ে থাকে এইভাবে, ওর তো খুব কষ্ট হচ্ছে, তো ওকে যদি কোনো কাঁথা টাথা দিতে পারি। আর ও পাগল ওইরকম কোনো পাগল না, মানে আতঙ্ক সৃষ্টিকারী কোনো পাগল না, মানে ভদ্র পাগল আর কি। আধা পাগল বলতে যেটা বোঝায় মানুষকে কষ্ট দেয় না, এমনি স্বাভাবিক ভাবে চলাফেরা অতটা করে না, আর মানুষের সাথে কথাও কম বলে, কাউকে ডিস্টার্ব করে না। তো এই জন্য ওই পাগলের প্রতি অনেকেরই সিম্প্যাথি ছিল। তো হুজুর চিন্তা করেছেন যে পাগলটা মাঝে মাঝে তো খাটিয়ে এসে শুয়ে থাকে, এখন শীতকাল শুয়ে আছে, দেখি ওকে একটা কম্বল জাতীয় কিছু একটা দেই। তো মসজিদের ভিতরে আমার তো এক্সট্রা কাঁথা কম্বল আছে। তো উনি মসজিদের ভিতরে ঢুকে একটা কাঁথা নিয়ে বের হয়েছেন যে পাগলকে দেবেন। তো কাছে গিয়ে উনি যে দৃশ্য দেখতে পান, এটি দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান যে যেই লাশকে উনি গোসল দিয়ে এসেছিলেন, ওই লাশটি ভয়ঙ্কর ভাবে চোখ বড় বড়, জিহবা বের করা, ওই খাটিয়ার উপর শুয়ে আছে। ওই দৃশ্য দেখে ওনার পিলে চমকে যায়, মনে হচ্ছে ওনার হৃৎপিণ্ডটা এখনই ধপাস করে ফেটে যাবে ভয়ে। শুধু এইটুকু বিষয়টা দেখলেই
ঠিক থাকতো। কিন্তু না, এখানেই বিষয়টা থেমে থাকলো না। হঠাৎ করে ওই লাশটি ইমাম সাহেবের সাথে কথা বলে ওঠে, কিরে ভয় পেয়েছিস? ভয় তো আরো বাকি আছে, তোকে যেন ওই বাড়ির আশেপাশে কখনো না দেখি। তুই ইমাম মানুষ, তোকে এইটুকু শুধু বলার জন্য আমি আসছিলাম। তুই ওই বাড়িতে কোনো চিকিৎসা করার জন্য যাবি না এবং এই বিষয়ে কোনো পদক্ষেপও নিবি না, না হলে তোরও কিন্তু বিপদ নেমে আসবে। এই বলে ওই অবয়বটি খাটিয়া থেকে নেমে হেঁটে হেঁটে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। এতটা ভয় পেয়েছিলেন ওই ইমাম সাহেব যে উনি কোনো টু শব্দটা করতে পারছিলেন না। উনি ওইখানেই সেন্সলেস হয়ে গিয়েছিলেন। যখন দেখেছেন ওই জিনিসটা হেঁটে চলে অদৃশ্য হয়ে গেল, তখন উনি সেন্সলেস হয়ে গেছেন। এদিকে প্রচন্ড ঠান্ডায় উনি সেন্সলেস হয়ে পড়েছিলেন। উনি তো একদম মানে জমে গিয়েছিলেন। ফজরের আজানের পর যখন ওই মুসল্লিরা ওই মসজিদে এসেছিল, তারা আজানের শব্দ শোনেনি, আর ওই মসজিদে মাইকও ছিল না, তারা আজানের শব্দ সাধারণত শুনতও না, এমনি সময় করে তারা চলে আসতো। তো এসে দেখে ইমাম সাহেব মসজিদের বারান্দায় পড়ে আছে। তখন তারা দেখে যে হুজুরের শরীর একদম ঠান্ডা, মানে জমে বরফের মতো হয়ে গেছে। তারা দ্রুত আগুন জ্বালিয়ে হুজুরের শরীরকে উষ্ণ করার চেষ্টা করেন, তার জ্ঞান ফেরান। প্রচন্ড ঠান্ডা লেগে যায় ওনার। তো যাই হোক, উনি জ্ঞান ফেরার পর উনি সব ঘটনা খুলে বলেন যে আসলে রাত্রে উনি কি দেখেছেন। তখন সকলে বলেন যে তাহলে আপনার উচিত হবে না ওই বাড়িতে গিয়ে ওই ট্রিটমেন্টটা করার। কিন্তু এই হুজুর তো নাসর বান্দা। প্রিয় লিসেনার্স, এরকম ঘটনা যদি ঘটতো তাহলে আমরা কি করতাম? আমরা ভয় সেখানে যেতাম না। হুজুর বলে যে না, এই সমস্যার সমাধান করতে হবে। আমি একটা মসজিদের ইমাম, আমি যদি এই দুষ্টু জিনভূতের ভয়ে কোনো মানুষকে সাহায্য করতে গিয়ে পিছু পা হই, তাহলে মানুষ আলেম ওলামাদের প্রতি বিশ্বাস করবে না, আর তাদের উঠে যাবে যে তারাও ভয় পায়। তাহলে আমরা সাধারণ মানুষ কি করব? হুজুররাও যদি এভাবে ভয় পেতে থাকে দুষ্ট জিন পরীর, তাহলে আমরা কার কাছে যাব? তো এই চিন্তা তাদের মাথায় আসবে। সুতরাং এইটার সমস্যার সমাধান অবশ্যই ইনশাল্লাহ করার আমি চেষ্টা করব। তখন বেশ কয়েকজন মুসল্লি নিষেধ করেছিলেন, তা সত্ত্বেও উনি এই অসুস্থ শরীরেই, যেহেতু ঠান্ডা লেগে গিয়েছিল, জ্বর চলে এসেছিল, ভয় পেয়েছিলেন, এই অসুস্থ শরীরেই সকালবেলা উনি ওনার ওস্তাদের কাছে যান। ওস্তাদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলেন। উনি যখন ওস্তাদের কাছে সব ঘটনা খুলে বলেন, তখন তিনি উস্তাদ খুব খুশি হন যে হ্যাঁ, সত্যি আমি একজন যোগ্য ছাত্র তৈরি করতে পেরেছি। তুমি ভয় পাও নাই এবং তুমি মানুষকে উপকারের জন্য যে আমার কাছে এসেছো এই অসুস্থ শরীর নিয়ে, আমি খুব খুশি হয়েছি। আমি দোয়া করি তুমি আরো অনেক বড় হও। আর যেহেতু তুমি যে সমস্যা নিয়ে আসছো, তোমার ইনশাল্লাহ কোনো চিন্তা করতে হবে না, আমি যাব তোমার সাথে, চলো। তখন ওনার ওস্তাদ, ওনার বয়স ছিল অনেক, তখনই ওই ঘটনার সময়ই ওনার ওস্তাদের বয়স ছিল 80 বছরের উপরে। তখন উনি কিছু কিছু জিনিস সাথে নিয়ে তার ছাত্রের সাথে বের হয়ে যান। তো বের হয়ে ওই ছাত্রের যে মসজিদ, সেই মসজিদে আসেন। মাগরিবের নামাজের সময় চলে এসেছিলেন, মাগরিবের নামাজ একসাথে পড়েন। আর ওই হুজুর বলে রেখেছিলেন যে এশার নামাজের পর ওই বাড়িতে আমি যাব, এবং যেই ঘরে ওই ছেলেটি সুইসাইড করেছিল, সে কোনো গাছে সুইসাইড করেনি, ঘরের মধ্যে করেছিল আর কি। তো ওই ঘরে আমি থাকবো, দেখি কে আসে ওই বাড়িতে আর এসে কি করে, ওর সাথে আমার মোকাবেলা হবে। তখন ওই যিনি ওস্তাদজি, উনি মাগরিবের নামাজের পরে অপেক্ষা করতে থাকেন। ওই গ্রামের কয়েকজন লোক আসে, মানে ওই বাড়ির লোক এবং ওই গ্রামেরই আর কয়েকজন লোক, যেই গ্রামে আর কি সব সমস্যাটা সৃষ্টি হয়েছিল। আসার পর এশার নামাজের পরে ওনারা আসেন, তারপর ওই বাড়িতে যান। ওই বাড়ির লোকজনও খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, খাওয়া দাওয়া করেন। তখন ওই হুজুর ওই তার সাথে যে আরো কয়েকজন লোক ছিল, তাদেরকে বলেন যে আমার যেই শিষ্য বা ছাত্র এখানে আছে, আপনারা একটা কাজ করেন, ওকে আপনাদের কারো একজনের বাড়িতে নিয়ে যান, ওর এখানে থাকার প্রয়োজন নাই, যা করে আমি করব। যদিও ওনার ছাত্র রাজি হচ্ছিলেন না, কারণ ওস্তাদজিকে এইভাবে রাতের বেলা একা ফেলে রেখা যাওয়া। কিন্তু উনি বলেন যে বাবা, তোমার এখনো অনেক কিছু দেখার বয়স হয় নাই, যা দেখেছো
এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখো, ইচ্ছা করে এসব জিনিস দেখার প্রয়োজন নাই। তুমি ভয় পাবা, আমি যেটা বলছি সেটা শোনো। যখন বয়স হবে, পরিপক্ক হবা, তখন অনেক কিছুই তুমি দেখতে পাবা। এখন যাও। যেহেতু ওনার ওস্তাদ তাকে নির্দেশ করেন তাকে ওখান থেকে চলে যাওয়ার, এই জন্য স্থানীয় একজন লোকের বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। এদিকে উনি রাতের বেলা একা একা শুয়েছিলেন। আর রাত গভীর হলেই যে ওই জিনিসটার আবির্ভাব হবে সেটি ওই হুজুর বা ওস্তাদজি জানতেন। কারণ হচ্ছে ওই রাতটা কাকতালীয়ভাবে অমাবস্যার রাত পড়ে গিয়েছিল। উনি যেদিন এসেছেন ওই রাতটা ছিল অমাবস্যার রাত। তো যাই হোক, অপেক্ষা করছেন। রাত আনুমানিক 2-2:30টার দিকে হঠাৎ করে মনে হলো যে ওই বাড়ির চারদিকে যে গাছ গাছালি আছে প্রচন্ড ঝড়ে সেটা ভেঙে পড়ার উপক্রম। অথচ ওই সময় শীতকাল ছিল, ঝড় হওয়ার প্রশ্নই আসে না। বাড়ির লোকজনও বুঝেছিলেন এবং ওই ওস্তাদজিও বুঝেছিলেন এটা স্বাভাবিক কিছু না। কিছুক্ষণ ঝড়ো বাতাস হলো, এরপর ঝড়ো বাতাস থেমে গেল। হঠাৎ করে ধপাস করে একটা শব্দ হলো, মনে হলো ওই উঠোনের উপরে কোনো একটা জিনিস আছড়ে পড়েছে। তারপরে একটু হাঁটাহাঁটির শব্দ, মানে উঠোনের চারদিকে মনে হলো কেউ বড় বড় পায়ে ধপধপ শব্দ করে হাঁটছে। এরপরে থেমে গেল। থামার পর ওই ওস্তাদজি যেই ঘরে আছে, মানে যেই ছেলেটা সুইসাইড করছে যেই ঘরে আর কি, ওই ঘরের সামনে এসে বলল, এই তুই এখানে আসছিস কেন? তোর শিষ্যকে তো বলেই দিছিলাম যে আমার কাজে যেন বাধা না দেয়, তুই কেন আসলি এখানে? ওই হুজুর তখন ঘরের ভিতর থেকেই বলছে, আগে তুই বল তুই এখানে কি চাস, তুই কেন আসছিস, এখানে তোর কি? তখন ওপার থেকে আওয়াজ আসে, আমি এই ঘরে থাকবো, সুতরাং কেউ এখানে বাধা সৃষ্টি করতে পারবে না, যেই বাধা দেবে তাকেই আমি শেষ করে দেব, আমার ক্ষমতা সম্পর্কে তোদের জানা নাই। এই কথা যখন ওই হুজুর বলে, মানে হুজুরকে বলে, তখন ওই হুজুর বলে যে তুই যদি ভালোই ভালো এখান থেকে না যাস, শুধু এখান থেকে না এই এলাকা ছেড়ে যাবি, না হলে তোর আজকেই জীবনের শেষ রাত হবে। এই কথা শোনার সাথে সাথে ওই যে বাইরে থাকা যে ভয়ঙ্কর অশুভ শক্তি সে প্রচন্ড ক্ষিপ্ত হয়, রাগে গড় করতে থাকে, সিংহের মতো একটা গর্জন দেয়। এবং গর্জন দেওয়ার সাথে সাথে ওই হুজুরের কাছে মনে হয় যে ওই ঘরের যে ফ্রন্ট সাইডের এমন একটা জায়গায় এমন আঘাত করেছে, লাথি দিয়েছে বা ঘুষি দিয়েছে, যে ঘরের সামনের সাইড মানে উড়ে চলে আরো 20-30 হাত দূরে পড়ছে আর কি, মানে এমন জোরে আঘাত করছে ঘরের সামনের সাইডে, ওই সাইডে উড়ে চলে গেছে। তখন চলে গেছে, ঘরের ভিতরে হারিকেন ছিল। হুজুর দেখতে পান এই বিশাল আকৃতির একটা দানব, যার একটি লেজ রয়েছে, চেহারাটা অনেকটা সিংহের মতো, ঠিক যেমন গর্জন দিয়েছিল সিংহের মতো, ঠিক অনেকটা সিংহের মতোই চেহারা, মানুষের মতো 2 পায়ে দাঁড়িয়ে আছে। যখন হুজুর এই ভয়ানক দানবটিকে দেখতে পান, তখন বুঝতে পারেন যে সামনাসামনি গিয়ে এর মোকাবেলা করা সম্ভব নয়। হুজুর তার কাছে থাকা একটা মাটির পাত্রে, ওর ভিতরে কিছু পানি ছিল, ওই পানিটি ওই দানবটির দিকে ছুঁড়ে মারেন। যখনই ছুঁড়ে মেরেছেন ওই দানবটার শরীরে আগুন জ্বলে উঠছে। তখন চিৎকার করছে, ওরে বাবা, ও মাগো, মরে গেলাম, আমি চলে যাব, আমি চলে যাব, আগুন নিভা, আমি চলে যাব, আর আসবো না আমি। তখন হুজুর বলেন যে এই আগুন আর নেভানো সম্ভব না, তোর জন্য এটাই ঠিক ছিল, তুই বেঁচে থাকলে আরো অসংখ্য মানুষের কষ্ট দিবি, সুতরাং এটাই তোর শাস্তি। ওইদিকে ওই যে ঘর এক পাশ ভেঙে পড়েছে, এই শব্দ পাওয়ার পর ওই বাড়ির লোকজন ঘরের দরজার বাইরে বের না হলেও জানালা খুলে ওই ভয়ানক দৃশ্য দেখছেন। ওই ঘরে যে সমস্ত মহিলারা ছিল তারা তো এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, কেউ কেউ একদম সেন্সলেস হয়ে পড়ে গেছেন, এমনকি পুরুষ সদস্যরাও চিৎকার করছে। বাড়ির শিশুরা তারা ওই দৃশ্য দেখছে না, কিন্তু অন্যদের চিৎকার চেঁচামেচি কান্নাকাটিতে এই বিভীষিকাময় পরিস্থিতি তারাও জোরে জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। গ্রামের লোকজন তারা কেউ ভয়ে আসছে না, কারণ তাদেরকে নিষেধ করে দেওয়া ছিল যে এখানে যাই হোক তোমরা কেউ আসবে না, কারণ এখানকার বিষয়টা
তোমাদের দ্বারা কন্ট্রোল করা সম্ভব হবে না, ওই হুজুর বলে দিয়েছিলেন। এই জন্য তারাও বুঝতে পেরেছিলেন যে ওই বাড়িতে ভয়ানক কিছু হচ্ছে, কিন্তু হুজুর যেহেতু নিষেধ করেছিলেন এই জন্য তারা কেউ আসছিল না। তো সকলের সামনে ওই অবয়বটির শরীর আগুন ধরে যায় এবং ওই অবয়বটি মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যায়। ওই পড়ে থাকা কিছু ছাই নাকি ওই উঠোনের উপর ছিল। রাতের বেলায় সবাই আবার বের হয়েছে, হুজুর তখন ডাকেন সবাই বের হয়ে আসেন। তখন বের হয়ে আসছে, সবাই দেখে যে উঠোনের উপর কিছু ছাই পড়ে আছে। তখন উনি বলেন যে এই ছাইগুলো আপনারা একত্র করে মাটিতে পুঁতে দেন অথবা পাশে একটা নদীতে ভাসিয়ে দেবেন। এখন নদীটা ওইখান থেকে বেশ দূরে ছিল, বলেছিল যে একটা প্রবাহমান নদী যেখানে স্রোত রয়েছে, আর ওখানে যে ছোট্ট নালা ছিল ওখানে আসলে স্রোত ছিল না। তো এই জন্য ওনারা নদীতে আসলে ফেলতে পারেননি, ওনারা মাটিতে দাফন করে দিয়েছেন ওই ছাইগুলো। এবং এই ঘটনার পর থেকে এই সমস্যা আর ওই পরিবারে ঘটেনি। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই ওই যিনি তরুণ ইমাম সাহেব ছিলেন সত্যি ওনার সাহস ছিল, তা না হলে এমন ভয়ানক ঘটনা তাকে হুমকি দিল, তার সাথে এরকম একটা ঘটনা ঘটলো, তারপরে সাহস করে অসুস্থ শরীর নিয়ে তার ওস্তাদজির কাছে গিয়েছেন, আর ওস্তাদজিও এসেছেন এবং এই সমস্যার সমাধান করেছেন। তো জানা যায় যে ওই যে পানিটা যেটা ছুঁড়ে মেরেছিলেন ওই পানিটা জমজম কূপের পানি ছিল, যেখানে আয়াতুল কুরসি সহ আরো অনেক দোয়া পড়ে হুজুর ফু দিয়ে রেখেছিলেন, এবং ওই দোয়া পড়া জমজমের পানিটি ওই দানবটার শরীরে ছুঁড়ে মারা হয়, যার ফলশ্রুতিতে ওই দানবটা জ্বলে পুড়ে ছারখার হয়ে মারা যায়। প্রিয় লিসেনার্স, আমরা সবসময় বলেছি যে কোনো মানুষ মারা যাওয়ার পর কখনো ফেরত আসে না। মূলত মানুষ যদি অপঘাতে মৃত্যু হয় তখন দুষ্টু জিনেরা তার সুরত ধরে এসে বা বিভিন্নভাবে এসে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করে। আর যেখানে মানুষ অপঘাতে মারা যায়, বিশেষ করে সুইসাইড করে বা অ্যাক্সিডেন্টে মারা যায় বা গলায় দড়ি দিয়ে কোনো একটা গাছে মারা গিয়েছে বা ঘরের মধ্যে মারা গিয়েছে, তখন দুষ্টু জিনেরা ওই সমস্ত জায়গাগুলো থেকে বেছে নেয় তারা তাদের জাদুবিদ্যা চর্চা করার জন্য। এই জন্য মানুষের সুরতে তারা ভয় দেখানোর চেষ্টা করে। ওই মানুষের সুরত নিয়েই তারা বারবার মানুষের সামনে আসে, যিনি মারা গেছেন তার কণ্ঠে কথা বলার চেষ্টা করে মানুষকে ভয় দেখায়। এটি মূলত আত্মা ফিরে আসা নয়, এটি সকল কিছুই দুষ্টু জিনের দ্বারা সংঘটিত হয়ে থাকে। এই জন্য আমরা সবসময় বলে থাকি যে এই ধরনের ঘটনা ঘটলে আপনারা কেউ কখনো ভাববেন না যে মৃত ব্যক্তি ফেরত এসেছে, এটি সম্পূর্ণ দুষ্টু জিনের কারসাজি। আল্লাহ তাআলা এই ধরনের সমস্যা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা অনেক সময় ডিপ্রেশনে পড়ে যাই, হতাশাগ্রস্ত হয়ে যাই, এবং এই হতাশা থেকেই মানুষের মধ্যে এখন দেখা যাচ্ছে আত্মহত্যার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। প্রিয় লিসেনার্স, জীবনটা আসলে এক অর্থে অনেক ক্ষুদ্র, আর এক অর্থে অনেক বিশাল। পৃথিবীতে আমরা কেন এসেছি এই প্রশ্নের উত্তর যদি আমরা নিজেদের কাছে জিজ্ঞাসা করি তাহলে দেখব যে আমরা শুধুমাত্র খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, সংসার করা বা একটা ভালো মানের চাকরি করা বা ব্যবসা করা এই জন্য পৃথিবীতে আসেনি। পৃথিবীতে আসার অন্য ধরনের উদ্দেশ্য রয়েছে, যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের অনেক অসমাপ্ত কাজ রয়েছে, যে কাজগুলো আমাদেরকে করতে হবে। আর যদি সেই চিন্তা করি তাহলে আমরা দেখব যে জীবনে চলার পথে অনেক সমস্যাই সামনে আসবে, চলে যাবে। সমস্যাবিহীন একটি মানুষকেও কি আমরা খুঁজে পাবো? আমরা আমাদের সবকিছুই কি মনের মতো পাবো সব সময়? আমরা যেটা চাই সেটাই কি সব সময় হবে? আমাদের ইচ্ছার বিপরীতে হবে না? অবশ্যই হবে। আমাদের ইচ্ছা কিছুই নয়, যা কিছু হবে আল্লাহ তাআলার ইচ্ছাতেই হবে। আল্লাহ তাআলার সিদ্ধান্তের রাজি খুশি যদি আমরা থাকি তাহলে হতাশা আমাদের মধ্যে অনেকটাই ইনশাআল্লাহ কমে আসবে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা এটা। টাঙ্গাইল জেলার বাসাইল থানার ফুলকি গ্রামের কোনো একটা জায়গায় ঘটনাটা ঘটে। ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর ভাই। মূলত তার দাদা মোহাম্মদ মোরেলের সাথে ঘটনাটা ঘটে যায়। তিনি যুদ্ধের সময় পেশায় একজন চৌকিদার ছিলেন এবং বেশ সাহসী একজন লোক ছিলেন। তো মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের তিনি নানাভাবে সাহায্য সহযোগিতা করতেন। তো কোনো এক রাতে গ্রামের দুজন লোক এসে ওনাকে বলে যে, দেখো, আশেপাশের ঝোপঝাড় থেকে 5টা লাশ পাওয়া গেছে, পাখানা দ্বারা মনে হয় এই মানুষগুলোকে খুন করে চলে গেছে, তো এই লাশগুলোকে তোমার পাহারা দিতে হবে। তো
তো লাশগুলাকে সেই দাদা ওনার বাড়ির উঠানে নিয়ে আসে কোনোভাবে, এবং তিনি একটা চেয়ারের মধ্যে বসে ওই লাশগুলাকে পাহারা দেওয়া শুরু করে। তো কথা ঠিক হয় এভাবে যে সকাল হলে এই লাশগুলাকে দাফন দিয়ে দেওয়া হবে। আর লাশগুলা ওনাদের গ্রামের, যে এটা মানে দেখে বোঝা যাচ্ছিল না, কারণ গ্রামের কোনো পরিচিত চেহারা ছিল না এগুলা। তো সেই দাদা উনি লাশ পাহারা দেওয়া শুরু করেন। ওনার এক হাতের ছিল লাঠি আর এক হাতে ছিল হারিকেন। হঠাৎ তিনি খেয়াল করেন যে ওনার আশেপাশে মানে অনেকগুলো ছায়া ঘুরতেছে। উনি হারিকেনে আলোটা বাড়াই দিয়ে আশেপাশে দেখতে চায় যে কিছু আসে নাকি। উনি দেখেছে কিছুই নাই। উনি আবার চেয়ারে বসে পড়েন। আধা ঘন্টা পর ওনার কেমন যেন একটা ঝিমুনি আসে। উনি একটু ঘুমায় যায়। একটা হাসির শব্দে উনি ঘুম থেকে উঠে যায় এবং ওনার কেন জানি মনে হচ্ছিল যে পিছন থেকে কেউ হাসছে। পিছিয়ে ফিরে তাকায়, তিনি দেখে লম্বা আকৃতির কিছু একটা দাঁড়ায় আছে এবং একটা মেয়ের হাসি আসতেছে, কিন্তু চেহারাটা অস্পষ্ট বোঝা যাচ্ছিল না। উনি বুঝে যায় যে খারাপ কিছু একটা এর আশেপাশে ঘুরতেছে। সঙ্গে সঙ্গে তিনি লাশগুলাকে দেখতে যান ঠিক আছে নাকি। তো হারিকেনে আলো দিয়ে যখন লাশগুলাকে দেখতে যাবে, দেখতেছে এর চেহারাগুলা খাওয়া, 2-3টা লাশের চেহারাগুলা খাওয়া। উনি প্রচণ্ড ভয় পায় এবং সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। ফজরের পর পর কয়েকটা লোকের মানে ধাক্কা, মানে কয়েকটা লোক ওনাকে দেখে ধাক্কা দিচ্ছিল এবং উনি ঘুম থেকে উনি উঠে যায় এবং উঠে দেখতেছে যে লাশগুলা পাশে উনি শুয়ে আছে এবং সেই লোকগুলা বলতেছে যে সারা রাতে কী করছো তুমি, লাশের এই অবস্থা কেন? তখন সেই দাদা বলতেছে যে গতকাল রাতে আমি এই জিনিসগুলো দেখছিলাম, তারপরে কিছু বলতে পারবো না। মসজিদ থেকে মাওলানা ডাকা হয়। সেই মাওলানা বলতেছে যে খারাপ কিছুর খপ্পর হয়তো আপনি পড়ছিলেন, তো যাই হোক এই লাশগুলাকে দাফন দিয়ে দেওয়া হোক। তারপর তো লাশগুলাকে দাফন দিয়ে দেওয়া হয়। তো সেই দাদা এখনও নাকি বলে বেড়ায় ওনার নাতনিদের, মানে সেই জাহাঙ্গীর ভাইকে, ওনাকে নাকি বলে বেড়ায় যে ঘটনাটা ঘটছিল আজ পর্যন্ত তিনি বুঝতে পারেন আসলে কেন এই ঘটনাটা ঘটছিল বা কী হয়েছিল। তো এটা একটা বাস্তব ঘটনা আমি শেয়ার করলাম। তো আমি সামির আনসারি আজকে আরেকটা ঘটনায় চলে যাচ্ছি এখন। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন মোহাম্মদ ইরফান ভাই। আপনারা বিগত কয়েকটা এপিসোডে ইমরান মির্জা ভাইয়ের বেশ কয়েকটা ঘটনা শুনেছিলেন। তো ওনারই ঘনিষ্ঠ বন্ধু মোহাম্মদ ইরফান ভাই, ওনার এক আঙ্কেলের সাথে আজ থেকে 7-8 বছর আগে একটা ঘটনা ঘটে দুবাইতে। তো সেই ঘটনাটা আমি এখন আপনার মাঝে শেয়ার করে যাচ্ছি। তো সেই আঙ্কেল, তিনি দুবাইতে থাকতেন ওনার ফ্যামিলি নিয়ে। আঙ্কেল স্ত্রী এবং ওনার ছোট 2টা মেয়ে ছিল, এটাই ছিল ওনার ফ্যামিলি। তো আর্থিকভাবে তিনি খুব একটা সচ্ছল ছিল না। তো এক রুমের বাসা নিয়ে তিনি থাকতো। তো ওনার বাসাটা একটু বর্ণনা আমি দিয়ে নিচ্ছি। একটা ছোট্ট গলির মতো, গেট খুলে একটা ছোট্ট গলির মতো, তারপর হাতের বাম দিকে রান্নাঘর, তার পাশে একটা ওয়াশরুম, আর ডান দিকে হচ্ছে ওনার থাকার যে ব্যবস্থা, সে বেডরুমটা খুব একটা বেশি বড় ছিল না। তো আঙ্কেলের অফিস ছিল ওনার বাসা থেকে বেশ খানিকটা দূরে। উনি অফিসে আসা যাওয়া করতো অফিসের গাড়িতেই। তো কোনো একদিন উনি অফিস থেকে রাতে যখন ব্যাক করবে, তখন উনি খুব ক্লান্ত ছিল। তো হঠাৎ বাড়ির কাছাকাছি আসতে অন্য একটা জায়গায় চোখ পড়ে। তো উনি দেখছে যে একটা সুন্দর পুতুলটা সাদা আকৃতির একটা টেডি বিয়ার। তো তার আগে আমি একটা ছোট কথা বলে নেই, যেটা আমাকে সেই ইরফান ভাই বলেছিল যে বাংলাদেশে কিন্তু এখন দেখা যায় কি বাসা চেঞ্জ করলে আমরা যে জিনিসগুলা একটু পুরানো থাকে অনেক কিন্তু বিক্রি করে দিই বা সেল করে দিই। তো আজ থেকে দুবাইতে কিন্তু এরকম নিয়ম আছে। তবে আজ থেকে 7-8 বছর আগে ফরেনার যারা বাসা চেঞ্জ করতো, তারা নাকি এরকম পুরনো জিনিসপত্রগুলা বাড়ির আশেপাশে ডাস্টবিনে ফালায় দিয়ে যেত। তো এরকমই হয়তো ওই যে সেই আঙ্কেল, তিনি যখন বাড়িতে ফিরছিলেন, তো ডাস্টবিনে দেখছেন, বাড়ির কাছে যে ডাস্টবিনটা ছিল সেখানে দেখছেন যে অনেকগুলো জিনিসপত্র এরকম পড়ে আছে এবং এখানে সুন্দর একটা পুতুল। তো উনি গাড়ি থেকে নামার পর পুতুলটার দিকেই ওনার চোখ যায় এবং এত সুন্দর পুতুল ছিল যে ওনার ইচ্ছা করছিল যেটা বাসায় তো উনি নিয়ে আসবে। এবং পুতুলটা উনি ধরে দেখে যে না, পুতুলটা বেশ পরিষ্কার। আর এটা দেখে ওনার একটা কথা মনে পড়ছিল যে ওনার ছোট 2টা মেয়ে কয়েকদিন আগে ওনার কাছে এরকম একটা পুতুল চেয়েছিল। যেহেতু উনি আর্থিকভাবে অতটা সচ্ছল ছিল না, তো ওনার সেই পুতুল কিনে দেওয়ার ক্ষমতা ছিল না। তো উনি ভাবে যে পুতুলটা তিনি বাসায় নিয়ে যাবে এবং পরিষ্কার করে ওনার মেয়েদেরকে দিবে। পুতুলটা তিনি নেয়, ওনার বাসায় আসে রাতে। আসার পর ওনার স্ত্রীকে বলে পুরোটা ঘটনা, যে কীভাবে তিনি পুতুলটা পেয়েছেন। তো ওনার স্ত্রীকে বলে যে পরিষ্কার করে শোকেসে রেখে দাও আর বাচ্চাদেরকে খেলতে দিও। তো সেই রাতে উনি খাওয়া দাওয়া করে ঘুমায় যায় ফুল ফ্যামিলি নিয়ে। তো ওনার রুমের বর্ণনাটা হচ্ছে কি, উনি যে খাটটা ছিল, খাটের ঠিক পায়ের কাছে ছিল শোকেস এবং ওনার খাটের ডান পাশে ছিল একটা আলমিরা। যাক, উনি তো এরকম ঘুম দেয়। সকালে ওনাকে 8টা কি 8:30টার দিকে অফিসে চলে যেতে হয়। সকাল সকাল উনি মানে ঘুম থেকে উঠবে একটা আওয়াজে, মানে একটা চিৎকার চেঁচামেচি একটা আওয়াজ, ওনার ঘুমটা ভেঙে যায়।
উনি পাশে দেখছে ওনার স্ত্রী নাই, কিন্তু ওনার স্ত্রী খুব চিল্লাচিল্লি উনি শুনতে পাচ্ছিল। সঙ্গে সঙ্গে তিনি ঘুম থেকে উঠে দেখছে যে রান্নাঘরে ওনার স্ত্রী চিল্লাচিল্লি করছে, এবং উনি স্ত্রীর কাছে গিয়ে বলছে, কি হয়েছে, সমস্যাটা কি, তোমার চিল্লাচ্ছ কেন তো সকালে? ওনার ওয়াইফ মানে স্ত্রী বলছিল যে দেখো, তোমাকে বারবার বলছি যে ঘরে বিড়াল পাখি এগুলো কিছুই পালবা না, তুমি এগুলা পালছো দেখে আজকে এই অবস্থা। তো সে আঙ্কেল খেয়াল করতেছে যে পুরোটা রান্নাঘরে যে পাতিল বা খাওয়া দাওয়ার যে ব্যবস্থাগুলো ছিল এগুলো পুরো এলোমেলো অবস্থা এবং পোড়া অবস্থায় আছে, মানে এগুলো সব অগোছালো অবস্থা। আর আঙ্কেল একটা অভ্যাস ছিল যে তিনি সবসময় বিড়াল এবং পাখি পালতো, মানে অ্যানিমালদের প্রতি ওনার একটা লাভ ছিল, মানে উনি একটু পছন্দ করতো। তা আঙ্কেলের কথা হচ্ছে যে কি ব্যাপার, রান্নাঘরের এই অবস্থায় তো এটা বিড়াল করছে? তো আন্টি বলছে হ্যাঁ এটা বিড়াল করছে, এবং তুমি বিড়ালটাকে এখানে আনছো দেখি সমস্যাটা হয়েছে, এখন এগুলো বসে বসে পরিষ্কার করো, কি করবো আমি? তো একটু আন্টি রেগে যায়। তো আন্টি রেগে যায়, ঠিক আছে। তো আঙ্কেল বলছে আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দুপুরবেলা অফিস থেকে যখন লাঞ্চে আসবো তো খাবার নিয়ে আসবো, সমস্যা নেই। তো আন্টি এদিকে কিছুটা শান্ত হয়, কিন্তু আঙ্কেলের কথা একটাই যে বিড়াল, পোষা বিড়াল কখনোই এগুলা করতে পারে না। তো আঙ্কেল একটা বিড়াল পালতো, সেই বিড়ালটা বাড়ির মাঝেই থাকতো, বাড়িতে একটা ছোট ঘর করে দিয়েছিল আঙ্কেল। তো বিড়ালটা হচ্ছে বাইরে থাকতো সারাদিন, তো মাঝে মাঝে এসে সেই ঘরটার মধ্যে থাকতো, এবং একটা ছোট্ট গর্ত করা ছিল যাতে বিড়ালটা বাইরে থেকে সহজে ঢুকতে পারে। আঙ্কেল সেই বিড়ালটার ঘরে গিয়ে দেখতেছে বিড়ালটাও সেদিন সেখানে নাই। তারপর তিনি তো সারাদিনের চিন্তায় থাকে যে না এরকম তো হওয়ার কথা না। যখন উনি অফিসে যায়, অফিস শেষ করে উনি আবার যখন সন্ধ্যায় ফিরার পর তিনি ওই যে দেখতেছে না বাচ্চা দুইটা পুতুলে খেলতেছে, এবং খেলা শেষ সেই শোকেসে আবার ঢুকাই দিছে। তো এরকম রাতে উনি ঘুমায় যান না সবাই। পরের দিন সকাল ঠিক সেম একই অবস্থা, আবার চিৎকার চেঁচামেচিতে আঙ্কেল ঘুম ভাঙে। তিনি গিয়ে দেখছে যে ওনার ওয়াইফ এরকম রান্নাঘর চিৎকার করতেছে এবং বলতেছে যে অনেক হয়েছে, আর না, এই বিড়ালে ঘর ভাঙো, এগুলার এরকম করা যাবে না। তার মধ্যে আরেকটা আশ্চর্যের বিষয় হচ্ছে আন্টি বলতেছে যে দেখো ফ্রিজের সামনে যাও, দেখো ফ্রিজের সামনে একই অবস্থা। আঙ্কেল সঙ্গে সঙ্গে ফ্রিজের সামনে গিয়ে দেখে যে ফ্রিজটা কল অবস্থায় ছিল এবং খাওয়া দাওয়া পড়ে আছে। তবে এটা দেখে আঙ্কেল একটু অবাক হয় যে খাওয়া দাওয়া যেগুলো পড়ে আছে এখানে কিছু পায়ের ছাপ, এখন একটা বিড়ালের পায়ের ছাপ যেরকম থাকে এরকম। তো আঙ্কেল বুঝে যায় যে হ্যাঁ এটা হয়তো বিড়ালটাই কাজটা করছে। তো তিনি সঙ্গে সঙ্গে বিড়ালের ঘরটা সরায় ফেলে এবং একটা ওই গর্ত করা ছিল যেখানে বিড়াল আসতো, সেই গর্তটা উনি ঢেকে দেয় যাতে বিড়াল আসতে আর না পারে। তো আঙ্কেল এই ঘটনাটা ঘটার পর শুধু আবারও সেকেন্ডে একই কথা যে না এইটা তো হইতে পারে না, এরকম বিড়াল, একটা পোষা বিড়াল এই কাজগুলো করবে, এটা তো হওয়ার কথা না। তারপরে তখন তিনি আন্টিকে বলেছে ঠিক আছে সমস্যা নেই, আমি দুপুরে খাওয়ার ব্যবস্থা করে দিব, হয়েছে, বিড়াল আর আসবে না, কোনো সমস্যা নাই। তো তৃতীয় দিন মানে তৃতীয় রাতে তিনি ওই খাওয়া দাওয়া মানে অফিসের কাজ শেষ করে খাওয়া দাওয়া করে যখন শুতে যাবে, তো আজকের কথা হচ্ছে যে বিড়াল তো আসে ঠিক আছে, গত দুদিন দেখলাম বা যেটা পায়ের ছাপ পেলাম হয়তো বিড়াল আসছে, তো আজকে আমি একটু দেখবো যে কী সমস্যা। তিনি ভাবে যে হয়তো লাইট জ্বালায় উনি সজাগ থাকবে বা লাইটটা জ্বালায় রাখবে, কিন্তু ওনার যেহেতু একটাই রুম, বাচ্চারাও ঘুমাচ্ছে, তো লাইট জ্বালানোর কোনো অপশন ছিল না। উনি শুয়েছিল বলতে কি উনি শুয়েছিল না বসেছিল, একটু হেলান দিয়েছিল আর কি, যাতে উনি একটু বুঝতে পারে। উনি খেয়াল করে দেখছে, মানে একটু ঝিমানি যাচ্ছে বা একটু দেখবে কি দেখবে না, হঠাৎ করে ওনার রুমের মধ্যে দুইটা লেজার লাইট যে আসলে, মানে আমরা তো অনেকে লেজার লাইট দেখছি, লেজারের আলো দেখছি কতটা চিকন হয়, এরকম দুইটা লেজার লাইটের আলো উনি দেখছে যে শোকেসটার মধ্যে এসে পড়েছে। কিন্তু একটা আশ্চর্য বিষয় হচ্ছে যে ওনার রুমে এরকম কোনো জানালা ছিল না যেখান দিয়ে এই আলোটা আসতে পারে, একটা ছোট ভেন্টিলেটর ছিল, এখান থেকে আলোটা আসার কথা না। আঙ্কেল খেয়াল করে দেখছে দুইটা লেজার লাইটের আলো শোকেসটার উপর পড়লো, এবং পড়ার পর এটা আস্তে আস্তে নিচের থেকে উপরে উঠতেছে, এবং একটা শোকেস খুললে যেরকম একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ হচ্ছে আর কি। আওয়াজ হতে হতে লাইটগুলো দুইটা আবার নিচে নেমে যাচ্ছে, এবং আঙ্কেল দেখছে যে লাইট দুইটা সেকেন্ডের মধ্যেই গায়েব। তিনি এই লাইটগুলো যখন গায়েব হয়ে গেছে তখন তিনি দেখছে যে পাশে যে রুম থেকে পাশেই তো একটা খালি জায়গা ছিল, তারপর তো রান্নাঘরটা, উনি দেখছে সেখানে একটা কিছু ছায়ের মতো গেল এবং একটা হাসির শব্দ হলো। সেকেন্ডের মধ্যেই উনি শুনতে পেল যে ওনার সেই রান্নাঘর থেকে যদি কিছু পড়ে যায়, পাতিল পড়ে যায়, এরকম আওয়াজ হয়, এরকম আওয়াজ হচ্ছিল, এবং কেউ যদি জোরপূর্বক কিছু খায় সেরকম একটা আওয়াজ হয় না, এরকম আওয়াজ হচ্ছে। আঙ্কেল কিছুই বুঝে উঠতে পারে না, উনি ভাবছিল যে ওনার স্ত্রীকে উনি ডাক দিবে, উনি পুরো ফ্রিজ হয়ে গেছিল, মানে ভয় যে কি শুনতেছি আমি এগুলা। উনি যখন একটু খেয়াল করবে, মানে বাইরের হয়তো কোনো একটা আলো জ্বালানো ছিল, উনি খেয়াল করছে সেই আলোর মধ্যে যে 4 পাওয়ালা কিছু একটা বিড়ালের মতো বেশ বড় কিছু একটা আসতেছে রান্নাঘর থেকে ওনার রুমের দিকে।
উনি তখন ভাবে যে হয়তো সেটাকে গিয়ে দেখবে বা কি কিছু একটা দেখবে। উনি যখন উঠে গিয়ে দেখতে যাবে, একটু বসছিল, উনি দেখছে যে চারপাশে যেটা আছে সেটা বসে গেল এবং বসে গিয়ে সেই টেডি বিয়ারটার মধ্যে যে পুতুলটা তিনি নিয়ে আসছিল ঠিক সেরকম আকৃতির হয়ে গেছে এবং এটা ঠিক বেশ বড় এবং বড়, যে উনি যখন স্পষ্ট দেখছে যে এটা কি দেখবে, তখন উনি দেখলো যে টেডি বিয়ারের গালটা টক টক করতেছে লালে, আলোর মধ্যেই দেখতেছে, বাড়ি থেকে চালাটা সেটার মধ্যে উনি দেখছে টক টক করছে লালটা, মানে গালটা, এবং এটা চোখটা যেন কেন লাভার মতো হয়ে গেছে। আঙ্কেল তখন কি করবে কিছুই বুঝে উঠতেছে না, উনি যে আন্টিকে ডাকবে তাও পারতেছে না। সেকেন্ডের মধ্যে দেখতেছে ওইটাও না, ওইটাও গায়েব, এবং সেই আবার দুইটা আলো এসে সেই শোকেসের মধ্যে এসে দরজাটা, মানে শোকেসের দরজাটা যখন খুলছিল ঠিক আবার এরকম একটা আওয়াজ হয়ে সেই জায়গা মতো আলোটা আবার গায়েব হয়ে গেছে। আঙ্কেল তো সারা রাত ভয়ে উনি কি করবে কিছুই বুঝে উঠতে পারে নাই। উনি পরের দিন সকালবেলা উঠে এবং উঠে দেখতেছে সেই টেডি বিয়ার পুতুলটা সেই শোকেসের উপর, এবং আন্টির একই কথা চিল্লাচিল্লি যে কেন এই কাজ, এগুলা কি হয়েছে, বিড়ালের গিয়ে টাটকাছে কি হলো, বিড়াল তো আবার আসলো। তখন আঙ্কেল তো কিছু বুঝতে পারতেছিল না, সকাল সকাল হয়ে গেছে, ওনার অফিসও কিছুক্ষণ পর যেতে হবে। তখন তিনি আঙ্কেল কিছু সান্ত্বনা দিয়ে বলতেছে আন্টিকে যে দেখো যেটা আমার হয়েছে একটু তাহলে সমস্যা নেই, বিড়াল তো আসছে, যা হোক আজকে দুপুরবেলা আমরা বাইরের কোথাও লাঞ্চ করব, এরকম একটা জায়গার নাম বলে যেখানে লাঞ্চের জন্য তুমি এসে পড়ো। আঙ্কেল অফিসে আজকে একটু আগে আগে বের হয়ে যায় এবং তিনি বাড়ির পাশেই কোনো একটা মসজিদ হতে পারছিল, সেই মসজিদের ইমামকে এই কথা বলে যে এই ঘটনাগুলো ঘটছে আমার বাসায় গত 2 দিন ধরে, আমি একটা পুতুল আনছিলাম, এরকম আমি দেখলাম, পুরোটা ঘটনা বলে। তো সেই ইমাম বলতেছে যে আপনি তো একটা ভুল করে ফেলছেন, যে আশেপাশে যে রাস্তাঘাটে এই জিনিসগুলো পাইছেন এগুলো তো আসলে নেওয়া ঠিক না। আর এই যে পুতুলটা নিছেন, এমনও হইতে পারে যে পুতুলের উপর কিছু আসর করছে, আসর করার কারণে এই সমস্যাটা হইতে পারে। যে কাজটা করবেন, বাসায় যান, বাসায় গিয়ে এই পুতুলটাকে যে কোনো 3টার মধ্যে যে কোনো একটা কাজ করেন, এক হলে পুতুলটাকে পলিথিনে পেঁচায় এটাকে ফালায় দেন, অথবা এটাকে মাটি চাপা দিয়ে দেন, অথবা এটাকে পোড়ায় ফেলেন, তা এবং খুব দ্রুত এই কাজটা করেন। সে আঙ্কেল সে মসজিদ থেকে দ্রুত আবার বাসায় আসে এবং কোনো একটা অজুহাত দেখায় তিনি, যাতে ওনার বাচ্চা এবং ওনার স্ত্রী বুঝতে না পারে, উনি সে বলতেছে পুতুলটাকে খোঁজা শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটা যে উনি পুতুলটাকে ভিতরে বা শোকেসের ভিতর পায় না। তখন তিনি ওনার বাচ্চাদেরকে জিজ্ঞেস করে যে পুতুলটা কই, বা ওনার ওয়াইফকে জিজ্ঞেস করে, তো ওনার ওয়াইফ বলছে কেন পুতুল নিয়ে তোমার এত টেনশন কি, পুতুল তো এখানেই ছিল, এখন কই কে জানে। তো ওনার ওয়াইফ ভাবে হয়তো বাচ্চাগুলো 2টা পুতুল হয়তো খেলতে খেলতে ফালাই দিছে। তো আঙ্কেলের কথা হচ্ছে উনি তো মানে তন্ন তন্ন করে বাসায় খুঁজতেছে, এবং বাসাটাও ছোট, যে একবারে অনেক বড় বাসা হবে যে পাবেন এরকম না, বাসা ছোট, উনি কোথাও খুঁজে পেল না পুতুলটাকে। তখন তিনি তো এই চিন্তায় বাসা থেকে বের হয়ে যান এবং ওনার স্ত্রীকে বলে যে দুপুরবেলা খাওয়ার সময় তোমরা এখানে এসে পড়ো। উনি দুপুরে পরে ওনার ওয়াইফকে এবং ওনার সন্তানদের নিয়ে বাইরে খায়, এবং খাওয়ার পর উনি ওনার স্ত্রীকে বলে যে দেখো আর বাসায় গিয়ে লাভ নাই। উনি ওনার এক ফ্রেন্ডের পাশার কথা বলে, যুবক ফ্রেন্ড তোমাদেরকে যেতে বলছিল, তোমরা একটু দেখা করে আসো বাসায়। তো উনি কৌশলে ওনার স্ত্রী এবং 2 সন্তানকে ওনার এক ফ্রেন্ডের বাসায় তখন দিয়ে আসে লাঞ্চ টাইমে, এবং অফিস থেকে উনি হয়তো কিছুটা সময় ছুটি নেয়। তো উনি করে কি সঙ্গে সঙ্গে আমার সেই ইমামের কাছে আসে। ইমামের কাছে এসে বলতেছে দেখেন আমি তো এরকম বাসা আজকে গেছিলাম, আপনার সাথে কথা বলার পর আমি পুতুলটার পাই নাই, তখন আমি কি করতে পারি। তখন সেই ইমাম বলতেছে দেখেন যেভাবেই হোক পুতুলটা বের করতে হবে, তো চলেন আপনার বাসায় যাই, আগে বাসায় গিয়ে দেখি যে কি সমস্যা। এদিকে ওই আঙ্কেলের মানে ওয়াইফ উনি তো ওনার ফ্রেন্ডের বাসাতেই আছে। তো আঙ্কেল ওই বিকেল টাইমে হয়তো আসে সেই হুজুর, আসার পর পুরোটা বাড়ি খুঁজে, এবং সেই হুজুর বলতেছে দেখেন আমি আসলে বুঝতেছি না আপনার বাড়ি নিয়ে কি হয়েছে, তো আপনি আগে পুতুলটা খুঁজে বের করার চেষ্টা করেন, তারপর বাকিটা কি করা যায় দেখা যাবে, আর তারপর নাহলে আপনার বাড়ি বন্ধ করে দেবো, কোনো সমস্যা নাই। তো হুজুরও চলে যায়। পরে আঙ্কেল আবার অফিসে যায়, অফিস থেকে আসার পর ওনার ওয়াইফকে নিয়ে বাসায় আসে, রাতে খাওয়া দাওয়া করে উনি ঘুম যাবে, কিন্তু না ঘুম আসছিল না। কথা হচ্ছে গতকালের মতো যদি আজকেও হয় তাহলে দেখি না কি কি দেখা যায়, কিন্তু পুতুল কিন্তু তারপরে ওনার কাছে ওনার বাসায় নাই। আঙ্কেল রাতে উনি আবার ঠিক আগের মতো এরকম হেলান দিয়ে উনি বসে আছে, ওনার স্ত্রী এবং সন্তানরা ঘুমে আছে, আবার 2টা আলো সেই শোকেসের মধ্যে এখানে এসে পড়ে। আঙ্কেল নিজের চোখে তখন দেখে, এবং আজকে তিনি ঠিক করে যে উনি ওনার ওয়াইফকে ডাক দিবে। 2টা আলো আসার সঙ্গে সঙ্গেই ওই দেশের ভাষায় একটা আওয়াজ ওনার কানে আসতেছিল, ওনাকে এসে বলতেছিল যে আমি তো তোর কোনো ক্ষতি করি নাই, তুই আমাকে কেন ঘরে আনলি, আর আমাকে কেন তুই এখন আবার ফালাই দিবি। এগুলা বলতে বলতে আঙ্কেল মানে বুঝতে পারতেছিলেন যে কে এগুলা বলতেছে। তখন আরেকটা আওয়াজ আসে যে আমাকে যেখান থেকে আনছিলি সেখানে ফালাই দিয়ে, আমি আর তোর কোনো ক্ষতি করব না।
এটা শোনা মাত্রই আঙ্কেল ওনার ওয়াইফকে ডাকে এবং রুমের লাইট জ্বালায়। জ্বালানোর সঙ্গে সঙ্গে তিনি দেখছে যে পুতুলটা ঠিক আগের জায়গায়। আঙ্কেলের ওয়াইফ জিজ্ঞেস করে, কী হয়েছে, সমস্যা কি, লাইট জ্বালাইলা কেন? তখন আঙ্কেল বলতেছে, না কোনো সমস্যা নেই, তুমি ঘুমাও। তো আঙ্কেল কৌশলে, ওনার স্ত্রী এবং সন্তানরা ঘুমায় থাকে, উনি কৌশলে পুতুলটা নেয় এবং ভয়ে ভয়ে তিনি পুতুলটা নেওয়ার পর দৌড়াদৌড়ি পরে এবং উনি ওনার বাসার থেকে কোনো রকম বের হয়ে যে ডাস্টবিনটা যেখানে ছিল সেখানে সেই পুতুলটা আবার দিয়ে আসে। উনি দিয়ে আসার পর বাসায় এসে এবং উনি ঘুমায় পড়ে। পরের দিন সকালে তিনি যখন অফিস যাওয়ার পথে দেখে সেই ডাস্টবিনের সামনে পুতুলটা আর নাই। তো এরকম উনি পুতুলকে আর পায় না, হুজুরকে বলে যে এরকম পুতুলটা পাইছিলাম, ডাস্টবিনে রেখে আসছি। হুজুর বলতেছে, ঠিক আছে পুতুল রাখছেন, কোনো সমস্যা নাই, কিন্তু এগুলো আর কখনো করতে যাবে না, যে বা রাস্তাঘাট থেকে জিনিসপত্র তুলে নিয়ে আসতে যাবেন না। এরকম পুতুলের উপর অনেক কিছুর খারাপ আসর পড়তে পারে। এবং হুজুরকে বলে কোনো একটা সময় এসে হুজুর বলে যে আমি আপনার বাসায় এসে বন্ধ করে দিয়ে যাবো, কোনো সমস্যা নেই। তো আঙ্কেলের ভালোই দিনকাল যাচ্ছিল, আর কোনো সমস্যা পরবর্তীতে আর হয় নাই। তবে সপ্তাহখানিক পর আঙ্কেল যখন অফিস থেকে আবার ব্যাক করবে, তখন তিনি আবার সে আগের জায়গায় সেই পুতুলটাকে দেখতে পান। তারপরে তিনি তো বাসায় এসে পড়েন এবং হুজুর মনে হয় কোনো এক সময় এসে ওনার বাসাটা বন্ধ করে দিয়ে যায়। পরবর্তীতে এরপর আর কখনো কোনো ওনার সমস্যা হয় না। তো এটা এরকম একটা ঘটনা, একটা বাস্তব ঘটনা সে আঙ্কেল ইরফান ভাইকে শেয়ার করেছিলেন। তো ইরফান ভাই আমাকে এটা শেয়ার করলেন। অনেক অসংখ্য ধন্যবাদ ইরফান ভাইকে এবং ইমরান মির্জা ভাইকে যে ওনারা এরকম ঘটনা দিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি সরওয়ার হোসেন শাহিন। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমার বাড়ি লালমনিরহাট জেলা সদরের একটি এলাকায়। তবে ব্যক্তিগত কারণে এলাকার নামটি আমি গোপন রাখলাম। এই ঘটনাটি 1995 কি 96 সালের দিকে। আমি তখন ক্লাস 6 বা 7-এ পড়তাম। আমাদের বাড়ির কাছেই লোকমান ভাইদের বাড়ি ছিল। লোকমান ভাই, তার স্ত্রী এবং ছোট ভাই লিয়াকতকে নিয়ে তাদের পরিবার। বিয়ের 7-8 বছর পেরিয়ে গেলেও লোকমান ভাই বা ভাইদের কোনো সন্তান হচ্ছিল না। অনেক ডাক্তার কবিরাজি দেখিয়েও কোনো ফল না পেয়ে তারা হতাশ হয়ে পড়েছিলেন। লোকমান ভাই জেলা পরিষদে পিয়নের চাকরি করতেন, আর তার ছোট ভাই কলেজে পড়তেন। তাই তার স্ত্রীর বেশিরভাগ সময়ই বাড়িতে একাই থাকতে হতো। একদিন দুপুরে রান্না করার সময় এক অদ্ভুত পাগল তাদের বাড়ির সামনে এসে খাবার চাইলেন। শরীরে দুর্গন্ধ, ছেঁড়া ফাটা কাপড়, তবুও লোকমান ভাইয়ের স্ত্রী তাকে ভাত, ডাল ও করলা ভাজি দিয়ে খেতে দিলেন। পাগলটি বলল, মা, আমি মাছ খাই না। সে অনেক ভাত খেলো, অথচ পরে দেখা গেল পাতিলের ভাত, ডাল, সবজি কিছুই কমেনি। যাওয়ার আগে সে বলল, তোমাদের সন্তান নেই তাই না মা? হজরের নামাজের পর তোমরা দুজন মিলে ওই কুল গাছটা ঝাঁকাবে। একটা কুল পড়বে, সেই ওই কুলটি সেটা ভাগ করে দুজন খেয়ে নেবে, আর এই কথা কাউকে বলবে না। সন্তান হলে 12 বছর পর্যন্ত খুব সাবধানে রাখবে তোমার সন্তানকে। এই কথা বলে ওই পাগল ওই বাসা থেকে চলে যায়। বর্ষাকাল হওয়ায় কুলের মৌসুম ছিল না, তবুও ফজরের নামাজ পর ওই গাছ ঝাঁকাতে একটা বড় কুল পড়ে। দুজনে সেটি ভাগ করে খায়। ওই কুলটির স্বাদ ছিল, মানে স্বাদও ছিল না, কি গন্ধও ছিল না, ছিল কিন্তু অদ্ভুত রকমের এবং মিষ্টি এবং সুস্বাদুও ছিল। 2 মাসের মধ্যেই লোকমান ভাইয়ের স্ত্রী বুঝতে পারেন তিনি সন্তান সম্ভাবনা। পরে ডাক্তারও বিষয়টি নিশ্চিত করেন। ধীরে ধীরে নির্ধারিত সময়ে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় লামিয়া। লামিয়া খুব চঞ্চল ছিল। তাকে নজরে নজরে রাখার জন্য কোমরে একটা পিতলের ঝুনঝুনি বেঁধে দেওয়া হয়েছিল। সে যেন এদিক সেদিক
গেলেও ওই ঝুনঝুনির শব্দ শুনে তাকে আগে মানে খুঁজে পাওয়া যায় এই জন্য। কিন্তু একদিন সন্ধ্যার আগে হঠাৎ লামিয়াকে খুঁজে পাওয়া না গেলে মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনের পুকুরে তার মরা দেহ পাওয়া যায়। পুরো পরিবার শোকে ভেঙে পড়ে এবং পুকুর পাড়ের বাগানের এক কোণে তাকে দাফন করা হয়। মেয়ের মৃত্যুর কিছুদিন পর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। গভীর রাতে লোকমান ভাইয়ের স্ত্রী ওঠেন ওই উঠানে ওই ঝুনঝুনের শব্দ শুনতে পেতেন, ঠিক যেন লামিয়া হাঁটছে। প্রথমে তিনি ভাবলেন মনের ভূত, কিন্তু কয়েকদিন পর লোকমান ভাই নিজেও এই একই শব্দ শুনলেন। এক রাতে বাথরুমে যাওয়ার সময় লোকমান ভাই দেখলেন ওই কুলগাছের নিচে লামিয়ার পুরনো দোলনা বাতাস ছাড়াই দুলছে। পরের দিন তিনি ওই দোলনাটি খুলে ফেলেন। এরপর একদিন রাতে ঘুম ভেঙে দুইজনেই শুনলেন কেউ দরজায় ধাক্কাচ্ছেন, খুবই ধাক্কাচ্ছেন। বাইরে থেকে কান্না জড়িত কণ্ঠে ভেসে এলো, আব্বু, আমি লামিয়া, দরজা খোলো আব্বু, আমাকে বাইরে রেখো না, আমার খুব কষ্ট হয়, আমার দোলনা খুলে ফেলেছো কেন? লোকমান ভাই দরজা খুলতেই একটি ছায়া মূর্তি বাগানের দিকে চলে যায়। তারপর পরের দিন মসজিদের ইমাম সাহেবকে সব কিছু জানান ওই লোকমান ভাই। লোকমান ভাই আহ, মানে এসব যাতে না হয় সেই জন্য ইমাম সাহেবের কাছে যায় আপনার পানি পড়া বাড়ির চারিপাশে ছিটিয়ে দেয়। কিছুদিন আর কোনো সমস্যা হয়নি। এদিকে তাদের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের রাতে বাড়ি পাহারা দিত ছোট ভাই লিয়াকতকে পাঠানো হয়। সকালে লোকমান ভাই ফিরে এসে দেখেন লিয়াকত উঠানে অজ্ঞান হয়ে আছেন। জ্ঞান ফেরার পর সে জানায় বাড়িতে ঢুকে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে, লোকমান ভাইয়ের ছোট ভাই। মেয়েটি ঘুরে দাঁড়াতেই সে চিনতে পারে যে ওটা লামিয়া, এবং তার মুখ ছিল ঠিক পুকুর থেকে যেভাবে পুকুর থেকে মৃত অবস্থায় তোলা হয় সেই রকম। মেয়েটি হাত বাড়িয়ে বলছিল, কুল নেবে, কুল। এরপর আর কিছুই মনে নাই তার। লিয়াকত কয়েকদিন জ্বরে ভুগছিলেন এবং দীর্ঘদিন দুঃস্বপ্ন দেখত। এরপর শহরের বড় মসজিদের এক ইমাম এসে বাড়ি বন্ধ করে দেয় এবং বিভিন্ন দোয়া পড়ে ব্যবস্থা নেন, এবং তারা কিছুদিন আসলেই শান্তিতে ছিলেন। তবে লোকমান ভাই মাঝে মাঝে রাতের বেলা জানালা দিয়ে দেখতেন লামিয়ার কবরের উপর মিটমিটে একটা আলো জ্বলছে। অনেক প্রতিবেশীও সেই আলো দেখেছেন বলে দাবি করতেন। দ্বিতীয় মেয়েটিও ধীরে ধীরে বড় হতে থাকে। মাঝে মাঝে তাকে একা শুয়ে আকাশের দিকে তাকিয়ে হাসতে দেখা যেত, যেন কারো সঙ্গে খেলছে। কাছে গেলেই হালকা বাতাসের ঝাপটা অনুভূতি হতো। একদিন দুপুরে সেই রহস্যময় পাগলটা, ওই যে প্রথম দিন লিয়াকত ভাইয়ের স্ত্রীকে স্ত্রী জায়গায় খাবার দিয়েছিল, সেই দিন হট করে তাকে দেখে বা বাসায় আসে। সে শুধু একটা কথাই বলে, তোকে বলেছিলাম সন্তানকে চোখে চোখে রাখতে, তোর মেয়ের জানাজায় যে ইমাম নামাজ পড়িয়েছিল কোনো কারণে জানাজা পূর্ণ হয়নি, আর একজন ইমাম দিয়ে গায়ে বানা জামাজা পরিয়ে দিস, সব কিছু ঠিক হয়ে যাবে। পরে তাদের পরিবার সহ ওই মেয়ের নানির পরিবার সহ সবাই গায়েবী জানাজা আবার করার ব্যবস্থা করে। আশ্চর্যের বিষয়, এই জানাজার পর আর এরকম অস্বাভাবিক ঘটনা কোথাও দেখা যায়নি, একেবারে বন্ধ হয়ে গিয়েছে। বর্তমানে লোকমান ভাইদের পরিবার অন্যত্র ভালো চলছে। এবার এলাকায় এক বয়স্ক মানুষ এই ঘটনা সবাই জানে তো, তারপরেও এই ঘটনাটা
এখনো একটা মুরব্বী জানেন। আমি কিছু 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 ঘটনা দেখেছি, আর কিছু কিছুটা আমার মা ও বাবা এলাকার প্রবীণ যে মানুষগুলো, মুরব্বী মানুষগুলো, তাদের থেকে আমি শুনেছি, এবং অনেকে এই ধরনের ঘটনা আমার কাছে পাঠিয়েছে। এগুলো সত্য ঘটনা, ঘটনা সম্পূর্ণরূপে সত্য বলে আমি বিশ্বাস করি। তো যাই হোক, আমি ভালো লাগলো, আমার নিজের ভালো লেগেছে। শ্রোতাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আপনি পড়ে শোনাবেন। ভূত এফএম এর সকলের জন্য শুভকামনা রইল। সারোয়ার হোসেন শাহিন, থানাপাড়া, লালমনিরহাট। ধন্যবাদ তাকে ঘটনা পাঠানোর জন্য। আমরা সরাসরি চলে যাব ডক্টর আলী ভাইয়ের কাছে। তো এখন চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটা রেফাত ভাই আমাকে সেন্ড করেছেন। তো রেফাত ভাই একটু সেফ চলছিলেন, তো কেউ অ্যাটাক করে বসতে পারে। আগে যেখানে কাজ করেছেন সেই জায়গার একটা ঝামেলা রেফাত ভাইয়ের পিছু ছাড়ছে না। তো রেফাত ভাই যেখানেই যাচ্ছেন তার ছায়া পাচ্ছেন, এবং রেফাত ভাই যখনই হাঁটছেন বা তার ছায়ার মধ্যে সেই ছায়ার কিছু একটা পাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন। তো তিনি একটা কাজ করতে গিয়েছিলেন, তো একটা কবর ভেঙে সেখানে একটা বোতল পেয়েছিলেন, সেই বোতলটা ভেঙে গেছিল। তো সেইটার একটা স্টোরি ক্রিয়েট করাটা দরকার নাই এখানে, আমি টানতে চাচ্ছি না। সেটা থেকে কিছু জিন ছুটেছে এবং ওই আত্মীয় সহ ওয়েট করছে রেফাত ভাইয়ের, জিনের আত্মীয় সহ। এবং ওই জিনের আত্মীয়রা অনেকদিন যাবত ওই কবরস্থানের আশেপাশে ঘোরাঘুরি করছিল যাতে বোতলটা ছুটাতে পারে। এবং কোন এক পাগল মানুষই বলা যায় যে যিনি বোতলের ভিতরে কোনাদেরকে রেখে সেই জায়গায় কবরস্থানের মাঝখানে পুঁতে রেখেছিল। যাই হোক, সিলেটে যাওয়ার পরিকল্পনা চলছে তখন, ঘটনা 1999 সালের। আমাদের যে ঘটনাগুলো আছে, আমি যা মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, আমাদের ঘটনাগুলো কিন্তু দেখবেন মোস্টলি একটু পেছনের কালের ঘটনা। কারণ এখনকার দিনে যেসব ঘটনাগুলো জাহিদ ভাই শেয়ার করে তা কিন্তু দেখানো হয়, তা সবাই দেখে না, ঘটছে কিন্তু ঘটনা। তো এরপরে তাকে সিলেট যেতে হবে, এবং সিলেট যেতে হবে খুব আশ্চর্য একটা কারণে, এবং যাওয়ার পরিকল্পনা চলছিল। তো সিলেট যাওয়ার আগের দিন রাতের বেলা তাহাজ্জুদ নামাজে রেফাত ভাই সালাম ফিরিয়েছে। দেখতে পাচ্ছিলেন তার মা তার পাশে হাঁটু গেড়ে চুপ করে বসে আছে, যেভাবে নামাজ পড়ি আমরা সেরকম ভাবে বসে আছে। তার মার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। এমন সময় তিনি দেখতে পান তার চোখ মুখ, এবং তিনি বুঝতে পারছিলেন তার পাশে আশেপাশে কেউ ঘুরছে। সালাম ফিরিয়ে দেখেন তার মা, এবং তার মায়ের পিছন বরাবর যে জানালাটা ছিল সেই জানালাতে দাপড়া দাপড়ি করছে, কেন কালো একটা লোমশ শরীর, দাঁত দেখা যাচ্ছে কিন্তু চোখ মুখ দেখা যাচ্ছে না, ঘোরাঘুরি করছে। আসলে এই এন্টিটিগুলোর চেহারা সুরত, যেটা জাহিদ ভাই আগে বলেছিল যে এগুলি এক্সপ্রেসেবল না, আমি রেফাত ভাইয়ের ঘটনার মধ্যে তাদের শরীরের অস্তিত্বর কোনো এক্সপ্রেসেবল আমি গঠন পাইনি। তো রেফাত ভাইয়ের বাসার প্রতিটা কর্নার প্লাস এজগুলো আপনার পিন দিয়ে পেরেক মারা আর কি, বাধা, কেউ চাইলে থুতু দিলেও সেটা ঢুকবে না এরকম আর কি। তো রেফাত ভাই বললো যে নামাজ পড়ছিলাম আর দেখছিলাম আমার টিন শেডের জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে কেউ, শিকটা ভেঙে ফেলবে, এবং জানালা বরাবর খাট, তার সাথে আমার স্ত্রী শুয়ে আছে। ওরা শিক ভেঙে ফেলার মতো অবস্থা, কিন্তু কোনো এক কারণে তারা পারছে না ভাঙতে। তো রেফাত ভাই আমল বাড়িয়ে দিল, সাথে সাথে সূরা পড়ে একটা গ্লাসে পানি নিয়ে ফু মেরে ওই জানালার দিকে ছুঁড়ে মারতেই এন্টিটিগুলো এক প্রকার তাচ্ছিলের হাসি দিয়ে পেছনে সরে যায়। তারপরের দিন রাতের বেলা সিলেট যাবেন রেফাত ভাই। তো সিলেটে যাবেন ট্রেনে করে, এবার সাথে যাবে তার এক জামাতের সাথী, তাদের এলাকার সাথী। তিনি কখন একা মুভমেন্ট করতে চাচ্ছিলেন না। তো যাবার পথে পেছনে পেছনে কিছু এন্টিটির উপস্থিতি গাছে গাছে লক্ষ্য করতে থাকেন রেফাত ভাই। বোঝা যাচ্ছিল দলটা বেশ ভারী, ওদের সংখ্যা বেশ ভারী। এবং রেফাত ভাই ওই চলন্ত ট্রেনে মুভ করতে করতে বুঝছিলেন যে গাছ টু গাছ, অথবা ট্রেনের পাশ দিয়ে তাদের সাথে চলাফেরা করছে। তো রেফাত ভাই ট্রেনের ভিতরে বসেছিলেন, তো অনেক মানুষ তো ট্রেনের ভিতরে, এত মানুষের ভিড়ে রেফাত ভাই জাস্ট বগির মাঝখান বরাবর একজন মানুষকে দেখতে পাচ্ছিলেন। হয়তো সে রূপ নিয়ে এসছে, হয়তো সেই রূপের রূপ ধারণ করে এসছে। রেফাত ভাইয়ের দিকে তাকে আঙ্গুল তুলে হাসছে, কিন্তু তাকে ভেদ করে মানুষজন যাতায়াত করছে। তো রেফাত ভাই বুঝতে পারছেন যে তিনি মানুষের রূপ ধারণ করে এসছে। তো রেফাত ভাই টার্গেট হচ্ছে যে তিনি যাবেন হচ্ছে আসলে সুনামগঞ্জ, তো সিলেটের সুনামগঞ্জে। তো রেফাত ভাই নামবে হচ্ছে সিলেট শহরে তিনি 2 দিন থাকবেন, এবং এরপরে তাকে সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে। তো রেফাত ভাই 2 দিন থাকবেন হচ্ছে তার এক আত্মীয়র বাসায়।
তো রেফাত ভাই পৌঁছান সিলেট শহরে, সিলেট শহরের স্টেশনে পৌঁছান। তার আগে পৌঁছাতে পৌঁছে সারাটা ট্রেনে তিনি ওই অবয়বকে, ওই এন্টিটিটাকে দেখতে পাচ্ছিলেন, মানে একদম কাছে দেখতে পাচ্ছিলেন। পাশ দিয়ে হাঁটছে, পাশ দিয়ে ঘুরছে, কিন্তু অ্যাটাক করতে পারছে না, কারণ রেফাত ভাইয়ের শরীর বন্ধ ছিল এবং রেফাত ভাইয়ের সাথে তার 4 জন ওস্তাদ ছিল। তো রেফাত ভাই বারবার ওস্তাদদেরকে স্মরণ করছিলেন, তো ওস্তাদরা তাকে এতটুক বিলিভ করাতে সক্ষম হয়েছিল। সবার মাঝখানে আর ওস্তাদরা আসতে পারছিল না, কারণ চারিপাশে আলো ছিল এবং কড়া আলো ছিল। তো রেফাত ভাইকে বলছিল যে তুমি টেনশন করো না, ইনশাল্লাহ কিছু হবে না। তো যেই জিনগুলো বোতল ছেড়ে তাকে বের হয়ে তাকে অ্যাটাক করতে চাচ্ছিল বোতল ভেঙে, সেই জিনগুলো বেশ শক্তিশালীর অধিকারী জিন ছিল, যার কারণে রেফাত ভাই নিজেও বুঝতে পারছিল না আসলে তাদের সাথে কি করা দরকার, কি অ্যাকশনে যাওয়া দরকার। তো জাস্ট আপাতত তিনি চাইছিলেন যে তার শরীর বন্ধ করে যেতে। তো স্টেশনে পৌঁছানোর পর সকাল হয়ে যায়। তো তিনি ওখান থেকে সিলেট শহরের একটি স্থানে যান, যেখানে তিনি তার আত্মীয়ের বাসায় 2 রাত থাকবেন, এরকম প্ল্যানিং ছিল। আসলে আত্মীয়র বাসা থাকা কাম, ওখানে আপনারা একটা বড় ধরনের মাজার আপনারা চেনেন, সেই মাজারও তার একটা ভিজিট করা দরকার ছিল। মাজারটা ভিজিট করবেন তিনি অন্য কারণে, যে কারণটা আপনারা চিন্তা করছেন সেই কারণে না। মাজারটার পেছনে একটা কবরস্থান আছে, সেই কবরস্থানে তিনি যাবেন এবং সেই কবরস্থানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন, কিছু বোঝার চেষ্টা করবেন। কেন বুঝতে চাচ্ছিলেন সেই কবরস্থান ধরে, সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো। তো রেফাত ভাই সেই কবরস্থানে জানেন এবং কবরস্থানের পাশ দিয়ে বেশ কিছুক্ষণ হাঁটেন। ওই কবরটা একটু উঁচু ধরনের কবর, ওই কবরস্থানটা একটু উঁচু। তো তিনি কবরস্থানের ভেতরে ঢোকেন, ঢুকে বেশ কিছুক্ষণ হাঁটা চলাফেরা করেন এবং একটা গাছ তিনি দেখতে পান, যে গাছটা দেখার পর সেখান থেকে তিনি বেরিয়ে যান। সেই গাছটা জল করছিল, গাছের নিচটা দিনের বেলায় রেফাত ভাই দেখতে পাচ্ছিলেন, সেটা তার সাথে থাকার লোকজন দেখতে পাচ্ছিল না, বা ওখানের ভেতরে লোকজন ছিল কিন্তু তারা কেউ দেখতে পায়নি। তো রেফাত ভাই সেখান থেকে বেরিয়ে পড়েন এবং বেরিয়ে পড়ে সেখানে সিলেট শহরে 2 রাত থাকেন এবং সেখান থেকে চলে যান সুনামগঞ্জে। সুনামগঞ্জ থেকে লোক আসে তাকে নেওয়ার জন্য। তো যেই লোকজন তাদেরকে নিতে আসেন, তারা 2 জন বয়স্ক ভদ্র 2 জন লোক আর কি, তাদেরকে নিতে আসেন। তো সুনামগঞ্জে পৌঁছাওয়ার পর তিনি ওই 2 জন ভদ্রলোককে বলেন যে ঘটনা কি, আপনারা আমাকে যে এতদিন যাবত খুঁজছিলেন, উনি রেফারেন্সেই খুঁজছিল, যে ঘটনা কি। তো তারা 2 জন বলে যে দেখেন, উনি রেস্ট নেওয়ার পরেই পরবর্তী সময় আপনাকে দেখেন, আপনাকে আমি আসলে ঘটনা বললে আপনি কি বলবেন জানি না, আপনাকে আসলে স্থানে নিয়ে যেতে হবে, যেই স্থানে ঘটনা ঘটছে প্রতিদিন সেইখানে নিয়ে যেতে হবে, এর আগে আপনাকে আমরা কিছু বুঝাতে পারবো না। তো রেফাত ভাই বললেন যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু দোয়া পড়তে চাই। রেফাত ভাই দোয়া পড়লেন এবং সবার শরীর বন্ধ করলেন, কারণ রেফাত ভাই বুঝতে পারছিলেন যাবার পথটা আসলে সরু হবে না, এবং তাকে ইশারা দিয়ে উস্তাদরা বুঝিয়ে দিচ্ছিল যে তুমি দোয়া পড়ে নাও, সূরা পড়ে নাও। ইশারা দিয়ে বুঝাচ্ছিল যে তুমি ইনশাআল্লাহ টেনশন করো না, তুমি সূরা পড়ে নাও এবং সাবধানে হাঁটবে, স্টেপগুলা দেবে এবং বিসমিল্লাহ বলে বাসা থেকে বের হবে। তো তারা বের হয়ে সেই জায়গায় বলে যে কত দূর আপনার বাসা থেকে, বলে যে হেঁটে 10 মিনিট লাগে। তো তিনি হেঁটে সেই জায়গায় যান। যাওয়ার পর দেখেন যে একটা গর্ত, কবরের মতো একটা গর্ত, সেই কবরের মধ্যে একজন শুয়ে আছেন। রিফাত ভাই আকাশ থেকে বললে এবার কি কাহিনী, এটা কোথা থেকে আসলো, কি ঘটনা। তো রিফাত ভাইয়ের ওস্তাদরা 4 কোণায় 4 জন দাঁড়িয়ে, 4 জন ছিল তো সাথে, 4 কোণায় 4 জন দাঁড়িয়ে, 4 কোণা তো আশেপাশে যেন কেউ ঢুকতে না পারে। এবং রেফাত ভাই দেখছেন যে ওস্তাদরা যে বাউন্ডারিটা দিয়ে রেখেছে তার চারিপাশ ধরে একজন ঘোরাফেরা করছে কুকুরের বেশে, বেশ বড় সাইজের একটা কুকুর আশেপাশে ঘুরছে। আপনারা যে মাঝে মাঝে কিছু ঘটনায় কুকুরের ঘটনা শোনেন, সেগুলো কিন্তু মাঝে মাঝে সত্য, কিছু দানব আকৃতির কুকুরের আকার ধারণ করে তারা। তো ওই কুকুরটা ঘুরছে এবং রেফাত ভাই বুঝতে পারছে যে কুকুরটা যে ঘুরছে এবং ঢুকতে চাচ্ছে ভেতরে, একটা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলেছিল ওস্তাদরা, যার ফলে ওই কুকুরটা ঢুকতে পারছিল না। সেই কুকুরটাকে শুধুমাত্র রেফাত ভাই দেখতে পাচ্ছিল, আর কেউ দেখতে পাচ্ছিল না উপস্থিত। তো সবার সাথে টর্চ ছিল, হারিকেন ছিল এবং হ্যাজাক লাইট ছিল। ওই জায়গাটা একটু অন্ধকার, একটু গহীন, জঙ্গল শুরু হয়নি ওই জায়গাটা, আশেপাশে পাহাড়ি এলাকা বলতে একটু উঁচু উঁচু ঢিবি আছে। একটা লোক কবরের মতো একদম সুন্দর বক্স কবর করে কবরের ভেতর শুয়ে আছে। এই লোকের ঘটনা যদি আপনাদেরকে বলি তাহলে খুব ছোট করে বলতে হচ্ছে, কারণ আমি বড় করে বলতে পারছি না, কারণ রেফাত ভাই কোনো ঘটনাই বড় করে বলতে চান না। রেফাত ভাই বলেন যে এই লোককে উনি যখন পায় যে উনি শুয়ে আছে এবং অন্ধকারের মধ্যে শুয়ে আছে, এটা কবরস্থানের মধ্যে না, এই কবরস্থানের বাউন্ডারি থেকে 10 হাত বাইরে তিনি একটা কবর করে শুয়ে আছেন।
এবং এই কবর খুঁড়ে শুয়ে আছেন প্রায় 1 বছর যাবত। তার এই প্রবলেমটা, এলাকার লোকজনরা কবরটা দেখতে পায়। এই কবরের ভিতরে কয়েকবার মাটি পর্যন্ত ঢেলে দেওয়া হয়েছে যাতে পরবর্তী সময় তিনি আর না যায়, এবং তিনি আবারও কবরটা সুন্দর করে ফেলেন। কিন্তু এত বয়স্ক একটা মানুষ এই কবরটা করতে পারবেন না একা একা, এবং এলাকার লোকজনরা সবাই জানেন তিনি কবরে শুয়ে থাকেন, তো এখন আর কেউ ওইগুলো ডিস্টার্ব করে না। শুরুর দিকে বেশ ডিস্টার্ব করতো লোকজন, তো ডিস্টার্ব না করার কারণে তিনি এখন ওখানে স্বাচ্ছন্দ্যেই থাকতে পারেন। তো এই বক্স কবরের ভেতরে সে শুয়ে থাকেন এবং প্রতিদিন রাতের বেলা শুয়ে সে এখানে কি করেন সবাই কথা, মানে উনি একবার দেখেছেন যে রাতের বেলা শুয়ে এখানে কাকে যেন ডাকেন এবং তার চারিপাশে কোনো এন্টিটি ফিল করেন, কাউকে ডাকছেন, এবং মৃত তার বাবা মাকে স্মরণ করছেন এই কবরের ভিতরে বসে থেকে, এবং তিনি কথা বলতে, মানে তাকে কথা বলতে পর্যন্ত দেখেছেন তার বাবা মার সাথে। তো তিনি কাকে ডাকেন, কি করেন এই কবরের ভিতরে থেকে, যার কারণে তাকে আটকে রাখা যাচ্ছিল না, এবং যদি তার এগেনস্টে কথা বলা যেত তাহলে তার সমস্যা হতো। সবার আগে তার এগেনস্টে কথা তোলেন তার মা। তো তার মা বলেছিলেন যে আপনি এখানে যাবেন না। তো তিনি কবর মানে যখন যেদিন কবর খোঁড়া শুরু করলেন তার 5-7 দিন পরে তার মাকে তিনি ঘুমন্ত অবস্থায় এক রাতে নাকি দেখুন তার মা ঘুমিয়েছিল, এবং তিনি যেহেতু তাকে বাধা দিয়েছিল, তো পান সুপারি কাটার যে কাটে, যেটা সুপারি যে কাটে, সুপারি কাটার দিয়ে তার মার হাতের আঙ্গুলের 2টা পোর্শন কেটে ফেলে আঙ্গুলের সামনে, এবং কেটে সেটাকে নিয়ে এসে কবরের মাঝখানে রেখে ওইটা দেখে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক করার পরিকল্পনা তার ছিল। হয়তো তিনি সফল হননি, হয়তো তিনি হয়েছেন। তো তার কাছ থেকে রেফাত ভাই কোনো ইনফরমেশন তখন পর্যন্ত পাচ্ছিল না। তার ছেলে বলছিল যে হয়তো বাবা কোনো ব্ল্যাক ম্যাজিক করতে চেয়েছিল, এবং মার হাতের রক্ত শুনে রক্ত দেখে আমরা চলে আসি। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা করে বাসায় নিয়ে আসা হয়, এবং আমরা কাউকে বলতেও পারছিলাম না নিজের বাবার সম্বন্ধে কিভাবে বলি, এবং সমাজে বাবার একটা ভ্যালু ছিল। আমার বাবা আমার মার আঙ্গুল 2টা কেটে নিয়ে গেছে এবং সেটা নিয়ে কবরের ভেতরে রেখেছে। সেই কবর পর্যন্ত আমরা মাটি চাপা দিয়ে চেষ্টা করেছি যে তাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু আমার বাবা ফিরছিল না, কবরের ভিতরে শুয়ে থাকবে। রাত 7টা-8টা হলে তিনি কবরে চলে যায় এবং কবরে শুয়ে থাকে। ভোরবেলা তিনি নাকি ফজরের পর সুস্থ মানুষের মতো বাসায় ফেরত চলে আসে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে শুয়ে আছে, কবরের মধ্যে এরকম শুয়ে থাকবে। তো রেফাত ভাই ডাকলেন যে কি ভাই, কি অবস্থা, কাহিনী কি, কোথার থেকে আসছেন? কোনো উত্তর নাই, কিচ্ছু নাই, খালি কবরের ভেতর থেকে শব্দ আসছিল, হাসির শব্দ। রেফাত ভাই মানে ওস্তাদরা বলে যে ওনারা একটা এন্টিটি ক্রিয়েট করে কবরের ভেতর থেকে হাসির শব্দ ক্রিয়েট করছে। তো ওনারা এর থেকে বেশি খবর তার ছেলেরা দিতে পারেনি। তো রেফাত বলেছে ঠিক আছে, আমি খবর নিব, ঘটনা কি আসলে কোথার থেকে এসছে। তবে আমি যেটা মনে করেছিলাম, আপনাদের ঘটনা পাওয়ার পর থেকে আমি ওই জায়গায় গেছি, ওই মাজারের পাশে গেছি, এবং একটা গাছ দেখেছি, সেই জায়গায় কিছু একটা জল করছিল। এবং আপনারা একটু বলবেন যে তিনি কি আসলে এরকম ব্ল্যাক ম্যাজিক আগের থেকে করতো নাকি? বলে যে না, কখনোই ব্ল্যাক ম্যাজিক করতো না, তবে ওই জায়গায় যাওয়ার পর থেকে তার মধ্যে একটা চেঞ্জেস পাওয়া যায়, এবং তিনি সারাক্ষণ এইসব কথাবার্তা, উল্টাপাল্টা কথাবার্তা বলতো। তো বলে যে ঠিক আছে, আমি জানি না আমি কি করতে পারবো, তবে এতটুকু বলতে পারি যে আমাকে আবারও সেই জায়গায় যেতে হবে। তো রেফাত ভাই পরের দিন আবারও সেই কবরের কাছে যায়। কবরের কাছে যেয়ে দেখেন তিনি শুয়ে আছেন। তো রেফাত ভাই কবরের ভেতরে নামার পরে রেফাত ভাই পা ধরতেই উনি বসে পড়েন কবরে 2 পা ছড়িয়ে বসে পড়েন। রেফাত ভাই বলেন যে কবরের ভেতরে রেফাত ভাই তার সাথে কথা হচ্ছে, তিনি চোখ বন্ধ অবস্থায় রেফাত ভাই উত্তর দিচ্ছেন, বলেন আপনি কেমন আছেন? রেফাত ভাই বলছে যে আপনি কোথা থেকে এসেছেন? বলে যে আপনি যেখান থেকে এসেছেন আমি সেখান থেকে এসেছি, আপনার সাথেই এসেছি। রেফাত ভাই বুঝতে বাকি রইল না যে ওনাকে যেই ব্ল্যাক ম্যাজিক করার জন্য যেসব জিনরা অ্যাটাক করেছিল, তার সাথে তিনি যেসব জিনকে ঢাকা থেকে এসেছেন সেসব জিনও জড়িয়ে রেখেছেন, এবং সেসব জিনই তার মধ্যে চলে আসছে। তো রেফাত ভাই বলছেন যে আপনি আমাকে বলতে থাকেন কি হয়েছে, কিভাবে আপনি কোথা থেকে আসছেন। আমি বুঝে গেছি আপনি আসছেন কোথা থেকে। তো রেফাত ভাইকে বলছে যে আমি সেই বটল থেকে ছুটেছি। বলে সেটা আমি জানি, এখন ওনার ভিতরে ঢুকেছেন কেন? আমি চাচ্ছি যে ওনার ভিতরে যে জিন ছিল সেই আসুক, তিনি কেন এরকম করে। বলে কি তিনি এখন থেকে এরকমই করবেন, একটা সময় তিনি কবরে মিশে যাবেন, যেভাবে কবরে তিনি শুয়ে থাকেন সেভাবে তিনি কবরে মিশে যাবেন। তো রেফাত বললেন যে সেটার জন্যই তো আমি আসছি, চেষ্টা করবো তিনি যেন কবরে না মিশতে পারেন, আপনি যেন কবরে মিশে যেতে পারেন। এখন কথা হচ্ছে যে আপনি ওনাকে ডিস্টার্ব করছেন, কিন্তু আমার কাছ থেকে আমার ঘটনা জানা দরকার, আপনি কেন এসছেন এবং কোথা থেকে এসছেন। তো তিনি কোনো উত্তর দেন না, এবং উত্তর না দেওয়ার কারণে রেফাত ভাই ওই জায়গা থেকে ব্যাক করে, প্লাস 1 ঘন্টা চেষ্টা করে উত্তর বের করার জন্য, কিন্তু কোথা থেকে এসছে, কেন ওনাকে ধরে বসছে সেটার উত্তর দেয় না। তো রেফাত ভাইয়ের ওস্তাদরা তাদের কাছ থেকে জোরাজোরি করে সেদিন রাতের বেলা উত্তর, মানে সেটা ইনফরমেশন বা একটা ক্লু বের করে ট্রাই করেন যে
তিনি ওই মাজারের পাশ দিয়ে যাবার সময় ওই কবরস্থানের ভেতরে ঢোকেন। কিসের আকর্ষণের কারণে সে কবরস্থানের ভেতরে জানে না, ওই লোক ওই কবরস্থানে ঢোকার পরে তাকে অ্যাটাক করে বসে। ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি তাকে অ্যাটাক করে বসে, এবং সেদিন রাতের বেলা তিনি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং কোন একটা কারণে সেই মাজারটায় রাতের বেলায় গিয়েছিলেন। যাই হোক, তাকে ধরে বসে এবং সারাটা রাস্তা তিনি হেঁটে অনেকটুক রাস্তা কভার করে আসেন। পরে সুনামগঞ্জে তিনি আসেন আর কি। এরপর থেকে তার ঘটনা, রাত হলেই তার অবস্থা খারাপ হয়ে যায়। দিনের বেলা তাকে কেউ অ্যাটাক করে না, দিনের বেলা তিনি একদম সুস্থ। তো দিনের বেলা তাকে রাফাত ভাই জিজ্ঞেস করেন আপনি কোথা থেকে আসছেন, কিন্তু রেফাত ভাই তার কাছ থেকে নর্মাল অবস্থা, মনে করেন একটা সাধারণ মানুষ যেভাবে কথা বলে সেভাবে তিনি কথা বলছেন, তিনি কিছুই জানেন না। কিন্তু রাত 8টা-9টা হলেই তাকে ওই কবরে শোয়া অবস্থায় পাওয়া যায়। এবং তিনি এর আগেও কয়েকবার চেষ্টা করেছেন, এরকম তার ওয়াইফের স্ত্রীর আঙ্গুলগুলা এখানে নিয়ে রেখেছেন এবং এমনভাবে নিয়েছেন পুরো হাতের হাড় সহ, মানে আঙ্গুলের হাড় সহ তিনি ওই জায়গায় কেটে নিয়ে গেছিলেন, এবং এটা নিয়ে খুব বেশ তোলপাড় হয়েছিল, ফ্যামিলিগত তোলপাড় হয়েছিল। তো যাই হোক, রেফাত ভাই ওই উপর থেকে দাঁড়িয়ে কিছু পানি ছিটা দিয়ে চলে আসে সেখান থেকে, এবং বলে যে আপনার বাবাকে এই পানিটা খাওয়াবেন, এবং এই পানিটা হচ্ছে 7টা পুকুরের পানি বা কিছু একটা বলেছিলেন, এবং আরো কিছু জিনিসপত্র দিয়েছিলেন, বলে যে আপনার বাবাকে এটাকে খাওয়াতে হবে এবং আপনার বাবাকে বেঁধে রেখে চেষ্টা করতে হবে যে এখানে কি করা যায়। তো রেফাত ভাই তার ওস্তাদ সহ ওনাকে একবার চেষ্টা করেন বেঁধে রেখে প্রশ্ন বের করার জন্য, উত্তর বের করার জন্য এবং সলিউশন বের করার জন্য। তো উনি বলেন যে দেখো তুমি অনেক সূরা কালামের পরে তিনি বলতে রাজি হন যে ওই জায়গায় একটা জিনিস আছে, সেটাকে উঠাতে হবে এবং উঠানোর পর সেটাকে আগুনে পুড়িয়ে দিতে হবে, আদারওয়াইজ যতক্ষণ পর্যন্ত ওটা উঠাই নিয়ে আসতে পারবা তাহলে ততক্ষণ পর্যন্ত আমাকে এই অ্যাটিটিউডে থাকতে হবে, আমি এইভাবেই কবরে শুয়ে থাকবো এবং এই কবরে থেকে থেকে ব্ল্যাক ম্যাজিক যারা করছে তাদেরকে সাহায্য করব। এর মধ্যে কি কি হয়েছে রেফাত ভাই জানেন না। তো রেফাত ভাই যান সেই জায়গাটা, এটা কিন্তু কবরস্থান না, সে একটা জায়গায় যান ওই ঠিকানা অনুযায়ী, কিন্তু অনেক খোঁজার পরে ব্যর্থ হয়ে সেদিন ফেরত আসেন। তারপরের দিন আবারও যান এবং দিনের বেলা যান। দিনের বেলা জায়গাটা চারিপাশে গাছ দিয়ে ঘেরা, তিনি ওইখানে মাটি খুঁড়তে থাকেন। মাটি খুঁড়ে দেখেন যে বিশাল বড় একটা পাতিল, এই পাতিলের মধ্যে অনেকগুলো ব্যাঙ, 6টা ব্যাঙের মধ্যে 5টা মরে গেছে, একটা বেঁচে আছে। ওই একটা ব্যাঙই লাস্ট ব্যাঙ, যার সে কবরে মিশিয়ে দেওয়ার জন্য। তো পরবর্তী সময় জানা যায় যে সেই মাজারের ভেতর থেকেই, মাজারের আশেপাশ থেকে কিছু জিন তাকে অ্যাটাক করে বসেছিল এবং তারাই তাকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করিয়েছে, এবং কোন জায়গায় ম্যাজিক করেছে সেটা বের করা যায়নি। তো ওইখান থেকে ওই পুরা ব্যাংটাকে পুড়িয়ে দেওয়া হয় এবং সূরা পরে পুড়িয়ে দেওয়া হয়, এবং পুরো পাতিল সহ পাতিলটাকে উল্টো করে মাটির নিচে চাপা দেওয়া হয় এবং সেই পাতিলের ভেতরে কিছু দোয়াও পরে দেওয়া হয়। তো পরবর্তী সময় তার বাবা কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকতো। তো রেফাত ভাই এখান থেকে চলে আসে। ঘটনার মূল সমাপ্তির সাথে সাথে তিনি এতটুকু বলতে চান যে হয়তো তার রিকভার হতে সময় লেগেছে। প্রায় সময় তিনি কবরের পাশে যে দাঁড়িয়ে থাকতো, কবরে গিয়ে আর শুতো না, পরে এটা মাটি চাপা দিয়ে দেওয়া হয় এবং প্রায় 6 মাসে 2বার রেফাত ভাই সেখানে যেতে হয়েছে তাকে দেখার জন্য, এবং তার মধ্যে চেঞ্জেস আস্তে আস্তে আসে, কিন্তু তারপরেও তার মধ্যে থেকে সেই চেঞ্জেসগুলো পাওয়া যায় না। যেমন তিনি খুব রকচটা হয়ে যাচ্ছিলেন আস্তে আস্তে, পরে তিনি মারাও যান। এটা মারা যান হচ্ছে অনেক পরে, স্বাভাবিক মৃত্যু ছিল, কিন্তু রকচটা হয়ে গেছিলেন। তার বাবার বয়স ছিল, ওই যেই ভাইরা তাকে সুনামগঞ্জে নিয়ে গেছিল তাদের বাবার বয়স ছিল প্রায় 72 বছর। তো ওনাকে মানে ভর করে কিছু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। যদি কখনো সময় হয় তাহলে সেই ঘটনাগুলো জানা যাবে, তবে রেফাত ভাইয়ের কাছে মনে হচ্ছিল যে রেফাত ভাই সেই ঘটনাগুলো ক্র্যাক করে আমাদেরকে বলবেন না। তো এটা ছিল ঘটনা, এবং আপনাদের আশা করছি প্রথম ঘটনা বা আজকে ছোট ঘটনাটা ভালো লাগবে, কারণ আজকে আমি আসলে ঘটনা বলার মতো অবস্থায় নাই, সেই জন্য আপনাদের সাথে বলতে পারছি না। কারণ আপনারা সবাই আমার খালুর জন্য দোয়া করবেন, এবং আসলে যত মুরব্বী আমাদের আত্মীয় স্বজনরা থেকে মারা গেছেন তাদের সবার জন্য আপনারা সবার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। এবং সাথে সাথে আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই যে যারা এই মুহূর্তে আমাদের বাংলাদেশে আছেন, একটু ভালনারেবল সিচুয়েশন বাংলাদেশে, আপনারা সবাই সাবধানে থাকবেন, আপনাদের পরিবারকে সাবধানে রাখার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহর নিয়ামতের জন্য দোয়া করবেন। আপনাদের যে আল্লাহ সুস্থ রাখছে, সুস্থ রেখেছে, সেই নিয়ামতের জন্য শুকরিয়া বেশি বেশি করবেন আল্লাহর কাছে, আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবেন। কারণ আমার কাছে মনে হয় আল্লাহ কোনোভাবে আমাদের উপর ক্ষুব্ধ, যার কারণে গোটা বিশ্ব আজ এখন এমন এক মৃত্যুপুরীতে অবস্থান করছে, যেটা যে কোনো সময় খুব মহামারী আকার ধারণ করতে পারে। এখনো ধারণ করেনি, চেষ্টা করে যাচ্ছে প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট। তারপরও আপনাদের সবাইকে বলছি, সেফ থাকুন, ভালো থাকুন,
ভৌতিকতার সাথে থাকুন, যেহেতু এখন এখন লকডাউন চলছে বাংলাদেশে, চেষ্টা করবেন লকডাউনকে সেই সব সম্মান দেওয়ার জন্য, কারণ বাংলাদেশের লকডাউনে দেখা যায় সবাই রাস্তার মধ্যে বেরিয়ে যায়। তো আপনারা সবাই সাবধানে থাকলে বাসার মানুষজন সাবধানে থাকবে। তো আজ আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী এপিসোডে দেখা হবে সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা নিয়ে, সবচেয়ে ভয়ঙ্কর একটি এপিসোড নিয়ে আসতে যাচ্ছি। আপনাদের সবাইকে বলছি, আপনারা সবাই প্রস্তুত আছেন তো? আপনাদের প্রস্তুতি দেখতে চাই আমি, আপনাদের প্রস্তুতি দেখতে চাই গোটা ভৌতিকতা টিম। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে, সবাই মোস্ট ইম্পর্টেন্টলি সাবধানে থাকবেন। আজ আমি আসছি, আমার মডারেটর সোহাজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। শুভরাত বন্ধুরা, আশা করি সবাই চারপাশের অন্ধকারকে সঙ্গী করে হেডফোনটা কানে গুঁজে নিয়েছেন। আজ রাতে আমরা এমন এক সত্য ঘটনার মুখোমুখি হব, যা শোনার পর যারা মেসে বা হোস্টেলে একা থাকেন তাদের রাতের ঘুম হারাম হতে বাধ্য। আমাদের আজকের ঘটনা ঢাকার ফার্মগেটের বাসিন্দা আসিফ ইকবাল ভাইয়ের। এই ঘটনা ঘটেছিল 2014 সালের নভেম্বর মাসের এক কনকনে ঠান্ডা রাতে। ফার্মগেটের একটি গলির ভেতরে এক পুরনো 4 তলা মেস। যাই হোক, চলুন সরাসরি চলে যাই আসিফ ভাইয়ের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতায়। তিনি 2014 সালের শেষের দিকে, যে আমি তখন তেজগাঁও কলেজের অনার্সের 2য় বর্ষের ছাত্র। মেসের খরচ বাঁচানোর জন্য আমি আর আমার এক বড় ভাই রনি ফার্মগেটের ইন্দিরা রোডের একটা গলির ভেতরে বেশ পুরনো একটা 4 তলা বাড়ির 4 তলায় 404 নম্বর রুমে উঠি। রুমটা বেশ বড় ছিল, কিন্তু কেমন যেন একটা গুমট আর স্যাঁতস্যাঁতে ভাব সবসময় লেগেই থাকতো সেই ঘরে। আমরা যখন রুমে উঠলাম বা মেসে ওঠার সময়, মেসেজের ম্যানেজার খলিল সাহেব মামা আমাদেরকে একটা কথাই বলেছিলেন, বাবাজিরা রাতের বেলা বারান্দার দরজাটা সবসময় লক রাখো, আর মাঝরাতে ছাদে যাওয়ার চেষ্টা কখনো করো না। আমরা ভেবেছিলাম চোর ছ্যাঁচড়ের উপদ্রব, তাই বেশি পাত্তা দেয়নি। কিন্তু ঘটনা ঘটেছিল নভেম্বর মাসের এক বুধবারে। রনি ভাই সেরাতে তারা গ্রামের বাড়ি কুষ্টিয়ায় গিয়েছিলেন একটা পারিবারিক কারণে, যার কারণে পুরো রুমে আমি একা, একদম একা। তখন ঘড়িতে আনুমানিক প্রায় 1:45। আমি টেবিল ল্যাম্পের আলোয় সামনের সেমিস্টারের ফাইনালের জন্য পড়ছিলাম। তখন পুরো বাড়ি নিঝুম, শুধু বাইরে হালকা শীতের বাতাস এবং এরকম ঠান্ডা কুয়াশা বয়ে যাওয়ার মতো শব্দ হচ্ছিল। হঠাৎ করে আমার মনে হলো রুমের ভেতরের বাতাসটা কেমন জানি ভারী হয়ে গেল। এত ঠান্ডার মধ্যেও আমার কপাল দিয়ে ঘাম ঝরতে লাগলো। ঠিক তখনই শব্দটা হলো খটখট করে, আর শব্দ আসছিল আমার রুমের ঠিক উপরের ছাদ থেকে, যেন কেউ ভারী বুট জুতো পরে ছাদের ওপর পায়চারি করছে। আমি ভাবলাম হয়তো ওপরের তলার কোনো ছেলে বা মেসের গার্ড ছাদে গেছে, কিন্তু একটু পরে খেয়াল করলাম পায়চারি করার শব্দটা ঠিক আমার মাথার ওপর সিলিংসে এসে থমকে গেল। আর ঠিক সেই মুহূর্তেই আমাদের খাট আর পড়ার টেবিলের মাঝখানের মেঝেতে একটা গাঢ় কালো ছায়ারে পড়তে দেখলাম। অথচ আমার টেবিল ল্যাম্প ছাড়া ঘরে আর কোনো আলো ছিল না, যার কারণে মেঝেতে সেরকম ছায়া পড়া অসম্ভব বললেই চলে। আমি ভয়ে জমে গেলাম। ছায়াটা
দেয়াল বেয়ে ধীরে ধীরে সিলিংয়ের দিকে উঠতে লাগলো, আর সাথে সাথেই সিলিং ফ্যানটা বন্ধ থাকা সত্ত্বেও নিজে নিজেই আস্তে আস্তে ঘুরতে শুরু করলো। বাতাসে পচা নর্দমার মতো একটা তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে মনে মনে সূরা পাঠ করতে লাগলাম। হঠাৎ অনুভব করলাম ঘরের ভেতরে কেউ একজন খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। শব্দটা একদম আমার ডান কানের কাছ থেকে। মনে হচ্ছিল কেউ আমার ঠিক ঘাড়ের ওপর ঝুঁকে পড়ে ফেলছে। বাতাসটা এতটা ঠান্ডা ছিল যে আমার ডান কানটা অবশ হয়ে যাচ্ছিল। আমি সাহস করে এক ঝটকায় ডান দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ভয়ে টেবিল থেকে উঠে যখন খাটের দিকে দৌড় দিতে যাব, ঠিক তখনই ঘরের বারান্দায় থাই গ্লাসের দরজাটা কেউ প্রচণ্ড জোরে ধাক্কা দিল এবং বাং বাং করে শব্দও হলো। আমি বিস্মিত হয়ে তাকিয়ে দেখলাম বারান্দার কাচের ওপরে অন্ধকারের মধ্যে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। কুয়াশার কারণে তার মুখটা মোটেও স্পষ্ট না, কিন্তু তার শরীর ছিল অস্বাভাবিক রকমের চিকন আর লম্বা, প্রায় 7 ফিটের কাছাকাছি। তার দুটো হাত কাচের ওপর রাখা, আর তার আঙ্গুলের নখ দিয়ে সে কাচের ওপর স্কেচ করছিল আর শব্দও হচ্ছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো কাচের ওপার থেকে একটা চড়া খসখসে গলায় কেউ আমার নাম ধরে ডাকলো, আসিফ, দরজা খোলো, আমার খুব শীত করছে। সে আওয়াজটা কেমন যেন মানুষের ছিল না, তা ছিল একটা যান্ত্রিক সুর, বিকৃত এবং বিভৎস সুরের মতো। ভয়ে আমার হাত পা কাঁপা শুরু করলো। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে শুধু একটা গঙ্গান শব্দ বের হলো। ঠিক তখনই সেই সত্তাটি কাচের ওপার থেকে তার মাথাটা জোরে জোরে কাচের ওপর ঠুকতে শুরু করলো এবং ঠাস ঠাস করে শব্দ হচ্ছিল, যেন সেই কাচটা যে কোনো মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে। আমি খাটের ওপর কুকড়ে গিয়ে বালিশ দিয়ে নিজের মাথা চেপে ধরলাম। তারপরে ঠিক কতক্ষণ যে এরকম নরক যন্ত্রণা চলছিল আমি জানি না। একসময় ভোরের আজানের শব্দ কানে আসতেই ঘরের সেই হিমশীতল ভাব আর বারান্দার শব্দ এক নিমেষে গায়েব হয়ে গেল। পরদিন সকালে মেসের খলিল মামা এসে আমার ঘরের বারান্দায় কাজটা দেখলেন। উনি স্তব্ধ হয়ে গেলেন যে কাচের বাইরের দিকে মানুষের হাতের ছাপ ছিল, কিন্তু সে ছাপগুলো ছিল পোড়া কালির মতো কালো। পরে জানতে পেরেছিলাম ওই 404 নম্বর রুমে আজ থেকে প্রায় 5 বছর আগে এক ছাত্র মাঝরাতে বারান্দা থেকে লাফ দিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিল। সেই ঘটনার পর থেকে ওই রুমের বারান্দায় প্রায় নাকি এই অবয়বটাকে দেখা যেত। আমি সেদিনই ম্যাচ ছেড়ে দিছি। আজ এতগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু এখনো হোস্টেল বা মেসের কথা শুনলে আমার বুক কেঁপে ওঠে। বন্ধুরা, যারা লেখাপড়া বা চাকরির সূত্রে মেস কিংবা হোস্টেলে একা থাকেন, তাদের জন্য আসিফের এই গল্পটি একটা সতর্ক বার্তা। আমরা ভাবি চারদিকের দেয়াল আমাদের সুরক্ষিত রেখেছে, কিন্তু আমরা কি আসলে জানি আমাদের ঘরের চার দেওয়াল মাঝে মাঝে অতীতে কি ঘটেছিল? আজ রাতে ঘুমানোর আগে আপনার মেসের বারান্দার লকটা একবার ভালো করে চেক করে নিন। আর মাঝ রাতে যদি কখনো মনে হয় ওপরের ছাদ থেকে কেউ পায়চারি করছে, তবে আপনার মাথার ঠিক ওপর এসে থমকে দাঁড়িয়েছে, ভুলেও কিন্তু বারান্দার দিকে তাকাবেন না। হয়তো কেউ একজন তীব্র শীত অথবা তীব্র শীতে কাঁপতে কাঁপতে
আপনারই অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলকেই আল্লাহ হাফেজ, শুভরাত্রি। এবার আমরা চলে যাব হাওড়া স্টেশনের একটা ফেরিঘাটের ঘটনাতে। ঘটনাটা একদম দারুণ লাগতে চলেছে তোমাদেরকে। চলো শুরু করা যাক। লিখেছে, হ্যালো অমিতদা, আমি অভিক বলছি। আমি হাওড়ারই বাসিন্দা, তবে কোথাকার বাসিন্দা বলছি না। তোমরা সবাই জানো হাওড়া ফেরিঘাট থেকে বিবিটি এবং বিভিন্ন জায়গায় ফেরি যাতায়াত করে। তো এই ফেরিঘাটকে নিয়েই ঘটনাটা। হাওড়ার ফেরিঘাট মানে জানো একদম অফিস ফেরত লোকেদের ভিড়। কেউ শিয়ালদহ দিক থেকে এসেছে, কেউ আবার হাওড়া ব্রিজ পেরিয়ে নদী পার হবে বলে দাঁড়িয়ে আছে। চারিপাশের আলো জলে পড়ে কাঁপতে শুরু করেছে। আমি এখানে স্টাফ হিসেবে কাজ করতাম অনেক দিন। টিকিট দেখা, লাইন সামলানো, ফেরি ঢোকার সময় লোকজন ঠিকঠাক ওঠানামা করছে কিনা দেখা, এই দিয়েই আমার কাজ ছিল। সন্ধেবেলা সাধারণত খুব বেশি কিছু চোখে পড়ে না, সব কিছু এত স্বাভাবিক থাকে যে অস্বাভাবিক কিছু খেয়াল করার সুযোগই থাকে না। ঘটনাটা যেদিন শুরু হয় সেদিনও আলাদা কিছু ছিল না। শীতকাল ছিল না, আবার খুব গরমও না। বিকেল গড়িয়ে সন্ধে নামছিল, প্রায় 6:45 বা 7টার মতন হবে। তখন ফেরিঘাটে আলো জ্বলে গেছে, কিন্তু পুরো অন্ধকার নামেনি। শেষ বিকেলের ফেরি ছেড়ে গেছে, পরের ফেরির জন্য লোকজন অপেক্ষা করছে। আমি ঘাটের একটু ভেতরের দিকে দাঁড়িয়েছিলাম, যেখানে স্টাফরা সাধারণত দাঁড়ায়। হঠাৎ চোখে পড়ল ঘাটের একদম শেষ দিকটাই, যেখানে সাধারণ যাত্রীদের খুব একটা যাওয়া হয় না, সেখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে একেবারেই অস্বাভাবিক কিছু মনে হয়নি। হাওড়ার ফেরিঘাটে শাড়ি পরা মহিলা নতুন কিছু নয়। অনেকেই গ্রামের দিক থেকে আসে, অনেকেই অফিস থেকে ফেরার পথে নদী পার হয়। কিন্তু যেটা চোখে লেগেছিল সেটা হলো মেয়েটা খুব অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল, গঙ্গার দিকে মুখ করে একদম স্থির, চুল খোলা, লম্বা চুল পিঠ ছুঁয়ে নিচে নেমে গেছে। শাড়িটা সাধারণ, খুব সাজানো নয়। মনে হচ্ছিল যেন অনেকক্ষণ ধরে সেখানেই দাঁড়িয়ে আছে। আমি তখন ভাবলাম হয়তো ফেরির অপেক্ষা করছে, কিন্তু একটু পরেই মনে হলো ওখানে দাঁড়িয়ে ফেরির অপেক্ষা করার কোনো মানেই হয় না, কারণ ওই জায়গা থেকে ফেরিতে ওঠানামা যায় না। যাত্রীদের নির্দিষ্ট জায়গায় লাইন করে দাঁড়াতে হয়। আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, মেয়েটা একবারও ঘুরে তাকাচ্ছে না, কাউকে দেখছে না, মোবাইলও বের করেনি, শুধু গঙ্গার জলের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের কাজের চাপে তখন আর বেশি ভাবার সুযোগ হয়নি। ফেরি ঢুকলো, লোকজন উঠলো নামলো, হর্ন বাজালো, হৈ হৈ হলো। সেই ভিড়ের মধ্যেই আমি কয়েকবার চোখ ফেরালাম ওই দিকে। প্রতিবারই দেখলাম মেয়েটা ঠিক আগের জায়গাতেই, আগের ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে। আশেপাশে লোকজন যাচ্ছে আসছে, কিন্তু কেউই যেন তাকে খেয়ালই করছে না। সেদিন সন্ধ্যেটা ওভাবেই কেটে গেল। কাজ শেষ করে বাড়ি ফেরার সময়ও ঘটনাটা মাথায় বিশেষ ঘুরছিল না। ভাবলাম হয়তো কারোর জন্য অপেক্ষা করছিল, পরে চলে গেছে। কিন্তু অস্বস্তিটা শুরু হলো 2 দিন পর। আবার সন্ধেবেলায় প্রায় একই সময়। সেদিনটা তুলনামূলক ভিড় কম ছিল, বাতাসে নদীর গন্ধটা একটু বেশিই ছিল, আর আকাশে মেঘ জমেছিল। আমি কাজের ফাঁকে হঠাৎ সেই দিকটাই তাকালাম, আর ঠিক তখনই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, কারণ আমি আবার সে মেয়েটাকে দেখলাম একই জায়গায়, একইভাবে দাঁড়িয়ে, চুল খোলা, শাড়ি পরা, গঙ্গার দিকে মুখ করে। এবারে আমি নিশ্চিত হয়ে গেলাম যে এটা কাকতালীয় নয়, কারণ 2 দিন আগে যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবেই সে দাঁড়িয়ে আছে, কোনো পার্থক্য নেই। এমনকি তার শরীরের ভঙ্গিও বদলায়নি। আমি পাশে থাকা আরেকজন স্টাফকে বললাম, দেখো ওখানে কি কোনো যাত্রী দাঁড়াতে পারে? সে একবার ওইদিকে তাকিয়ে বলল, কোথায়? ওখানে তো কেউ নেই। আমি আবার তাকালাম, আমার চোখে সে তখনও স্পষ্ট। আমি কিছু বললাম না, কারণ হঠাৎ করে কাউকে বললে লোকে হাসে। নিজেকে বোঝালাম আলো ছায়ার কারণে চোখে ভুল হচ্ছে, কিন্তু ভয়টা তখন থেকেই মাথার ভেতর ঢুকে গেল। এরপর প্রায় 1 সপ্তাহ কিছুই দেখিনি। আমি নিজেই মনে মনে খুশি হয়েছিলাম, ভাবলাম সবটাই ভুল ধারণা।
কিন্তু এক সন্ধেবেলা একটু বৃষ্টি নামার পর যখন ফেরিঘাটে ভিজে ভিজে ভাব আলো জলে পড়ে ঝাপসা হয়ে যাচ্ছিল, তখন আবার তাকে দেখলাম। এবার সে আগের জায়গা থেকে একটু সামনে এসে দাঁড়িয়েছিল। আলোয় তার শাড়ির ভেজা পাটটা স্পষ্ট দেখা যাচ্ছিল। চুলগুলো এবার সামনে ঝুলেছিল, যেন মুখটা ঢেকে রেখেছে। আমি লক্ষ্য করলাম আশেপাশের লোকজনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কেউ তার দিকে তাকাচ্ছে না, কেউ ধাক্কা খাচ্ছে না, যেন সে ওই ভিড়ের অংশই নয়। তখন আমার গায়ে না কাটা দিল, কারণ বাস্তবে এমন হয় না। হাওড়ার ফেরিঘাটে সন্ধেবেলায় কেউ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কারোর না কারোর চোখে পড়বেই। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, খুব ধীরে। মনে হচ্ছিল যত কাছে যাচ্ছি তত চারপাশের শব্দ কমে যাচ্ছে, মানুষের কথা সব যেন দূরে সরে যাচ্ছে। আমি তাকে প্রায় 5-6 ফিট দূর থেকে দেখতে পাচ্ছিলাম। চুলের ফাঁক দিয়ে মুখটা তখনও দেখা যাচ্ছিল না। আমি গলা পরিষ্কার করে বললাম, দিদি দিদি এখানে দাঁড়ানো যাবে না। কোনো উত্তর এলো না। আর ঠিক তখনই খুব ধীরে, খুব অস্বাভাবিকভাবে সে মাথাটা আমার দিকে ঘোরালো। আমি জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু সেই মুহূর্তে যা দেখেছিলাম সেটা ভাষায় বোঝানো কঠিন। তার মুখটা স্বাভাবিক ছিল না, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়, যেন অনেক দিন ঘুমায়নি। মুখের ত্বক ফ্যাকাশে, প্রাণহীন। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখের দৃষ্টি। সে আমার দিকে তাকাচ্ছিল না, যেন আমার ভেতর দিয়ে তাকাচ্ছিল। এক মুহূর্তের জন্য আমার পা নড়ল না, গলাটা শুকিয়ে গেল। আমি আর 1 সেকেন্ডও দাঁড়াইনি, পেছন ঘুরে দ্রুত হাঁটা দিলাম। কয়েক পা যাওয়ার পর সাহস করে আবার তাকালাম। ওখানে কেউ ছিল না, একেবারে ফাঁকা। সেদিনের পর থেকে আমি আর কখনো সন্ধেবেলায় ওই দিকটা একা যাই না। আজও হাওড়ার ফেরিঘাটে সন্ধে নামলে গঙ্গার দিকে তাকালে আমার মনে হয় আলো ছায়ার ভিড়ের মধ্যে কেউ হয়তো এখনো দাঁড়িয়ে থাকে। যদিও পুরোটাই আমার মনের ভাবনা, এখন আর সেরকম কিছুই হয় না। তো এই ছিল ঘটনা। তো এই ঘটনাটা যিনি পাঠিয়েছেন ওনাকে মূলত ওনার কাজিন এই ঘটনাটি শেয়ার করেছিল। তো ধরে নেই ভাইয়াটার নাম হাসান আর ওনার কাজিনের নাম হচ্ছে রুবেল ভাইয়া। তো রুবেল ভাইয়া হচ্ছে যেখানে থাকতেন, তো ওনার পাশের বাসায় হচ্ছে এক কবিরাজ আঙ্কেল থাকতো। তো যেহেতু উনি পেশা কবিরাজ, ওনার কাছে তো নানান ধরনের লোকজন আসতো। তো রুবেল ভাইয়ের এই বিষয়টা আমার খুব ভালো লাগতো, যার জন্য উনি প্রায় সময় ওনার বাসায় যেতেন, ওনার সাথে গল্প করতেন। তো এরকমই কোনো একদিনে উনি দেখেন যে এক বয়স্ক ভদ্রলোক ওই কবিরাজের সাথে দেখা করতে আসে। তো ওনারা গল্প করতেছে, কথা বলতে বলতে এক পর্যায়ে সে বয়স্ক আঙ্কেল বলে বসে কবিরাজ আঙ্কেলকে ইঙ্গিত করে যে তুমি এই কবিরাজিটা ছেড়ে দাও, কেননা আমিও এক সময় কবিরাজ ছিলাম এবং আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো রুবেল ভাইয়াও এই ঘটনাটা শুনে, মানে এই কথাটা আর কি মূলত শুনে বেশ আগ্রহী ওনাকে জিজ্ঞেস করে যে আপনার জীবনে কি এমন কোনো লোমহর্ষক ঘটনা আছে? তো এটা শুনে তখন বয়স্ক আঙ্কেল হচ্ছে রুবেল ভাইয়ের সাথে একটা ঘটনা শেয়ার করে। এই ঘটনাটাই আজকে আমি আপনাদের কাছে বলবো। তো মানে ওই ভদ্রলোক আঙ্কেল উনি বলে যে আমার একসময় কবিরাজি শিক্ষার প্রতি অনেক আগ্রহ ছিল। তো উনি হইতেছে যে কবিরাজি এই শিক্ষার জন্য হইতেছে বিভিন্ন সময় অনেক কবিরাজের সাথে দেখা করতেন। তো এভাবে দেখতে দেখতে ওনার একজন হচ্ছে একসময় বড় কবিরাজের সাথে পরিচয় হয়। তো উনি ওনাকে গুরু বলে ডাকা শুরু করে। তো ওনার গুরু ওনাকে বলে যে তোর কি সাহস আছে? এই কবিরাজি শিখতে অনেক সাহসের পরিচয় দিতে গিয়ে অনেকেই কিন্তু মারা যায়। কিন্তু আঙ্কেলও বলে বসেন যে আমি পারবো, কিন্তু কি করতে হবে সেটা আমাকে বলুন। তো গুরু প্রথমে ওনাকে বলে যে তোকে 7টি স্থান থেকে যথাক্রমে রাত 1টার পর মাটি আনতে হবে এবং এটা আনার জন্য তোকে একাই যেতে হবে। তো উনি যে সব স্থানগুলো বলে সেগুলো হলো যে প্রথমে কবরের মাটি, তারপর 4 রাস্তা সংযোগ হয়েছে সেখানকার মাটি, তারপর শ্মশানের মাটি, এরপর যে পুকুরে কেউ গোসল করে না এমন পরিত্যক্ত পুকুরের মাটি এবং পরিত্যক্ত বাসার উঠানের মাটি। তো এইভাবে 7টি স্থান থেকে মাটি সংগ্রহ করার পর আঙ্কেল বেশ খুশি, কারণ উনি বুঝতে পেরেছেন যে ওনার প্রথম পরীক্ষা উনি সফল হয়েছে। তো যাই হোক, তো ওনার গুরু ওনাকে বলে যে তোকে এবার তোর দ্বিতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। তো আঙ্কেলও মানসিকভাবে তৈরি হলো। তো ওনার গুরু ওনাকে জানায় যে আজকে শ্মশানে এক হিন্দুর লাশ সৎকার করা হবে এবং হিন্দুরা লাশ পোড়ানোর পর লাশের কলিজা নিয়ে এক বাঁশের আগায় বেঁধে নদীতে গিয়ে হাঁটু পরিমাণ পানিতে পুঁতে রাখে। তো
তোকে সেই বাস্য কলিজাটা নিয়ে আমার কাছে আসতে হবে। আর হ্যাঁ, আগের চাইতে কিন্তু এই কাজটা অনেক কঠিন, আর তোকে অনেক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে পারে, তোকে ভয় পেলে চলবে না। তো এই কথাটি শোনার পরে আঙ্কেল বেশ ভয় পেয়ে যায়, কিন্তু তারপর উনি সাহস মনে আয় না, বলে যে না, আমি তো হাল ছেড়ে দেওয়ার উনি তো আবার হাল ছেড়ে দেওয়ার পাত্র নন। তো যাই হোক, যথাক্রমে লাশ সৎকার হয়, আর উনিও দেখে রাখেন যে বাসটি কোথায় পুঁতে রাখা হয়েছে। তো ওনার গুরুর আদেশ মতো উনি রাত 12টার পরে একাই ওই জায়গায় যায়। তো আর এমনি তো রাত 9টার পরে গ্রামে লোকজন বেশি থাকে না, সব মানে নিরিবিলি হয়ে যায়। তো উনি চুপি সারে ওনার বাসা থেকে বের হন। তো ওনার গুরু অবশ্য ওনাকে আদেশ দিয়েছিল যে তোকে কিন্তু পিছন থেকে অনেকে ডাকবে, তো সেসব ডাকের কিন্তু উত্তর দেওয়া যাবে না, পিছনে তাকানো যাবে না। তা মানে আঙ্কেল হইতেছে কথাটা মাথায় রেখে অন্ধকারের মধ্যে ক্ষীণ চাদর আলোয় আস্তে আস্তে হাঁটতে থাকেন। হাঁটতে হাঁটতে উনি ওনার গ্রামের বিলের রাস্তায় চলে আসেন। তো এই বিলের রাস্তা আসার সময় হঠাৎ করে কই থেকে যেন এক দমকা ঝড়ো বাতাস এসে ওনারে ফালাই দেয়। তো পাশে ছিল এক তাল গাছ, তো এই তাল গাছটা আপনি আঁকড়ায় ধরে বসে থাকে যতক্ষণ না পর্যন্ত ঝড়ো বাতাসটা থামে। তো কিছুক্ষণ পর ঝড়টা থামলো, পরিবেশ হয়ে যায় নিস্তব্ধ। তো উনি নিস্তব্ধ হওয়ার পর এক দৌড়ে শ্মশানের নিকট চলে যায়। তারপর উনি নদীতে নেমে যায় ওনার নির্ধারিত স্থানটাতে। তারপর উনি বাঁশটা তুলেন। তো বাঁশটি তোলার সময় যেই মাত্র উনি পানির থেকে বাঁশটা তুললো, তখনই মনে হলো যে কে জানি ওনার খুব শক্তি দিয়ে ওনার পাটা আটকায় ধরছে। উনিও কিনারায় আসতেছে, সেও পিছন দিয়ে মনে হয় ওনার পাটা ছাড়তেছে না। তো এই যে ওনার পাটা ছাড়তেছে না, এই সময় না উনি একটা ভুল করে বসে। ওনার গুরু কিন্তু ওনাকে নিষেধ করছিল যে পিছনে ঘুরে তাকানো যাবে না। তো উনি এই ভুলটা করেই পিছনে তাকায় দেখে যে ওনার এই পা আর অন্য কেউ না, সেই একটু আগে যে লাশটা সৎকার হইলো সেই লাশটা তার পাটা আটকায় ধরে রাখছে। যাই হোক, উনিও হইতেছে যে খুব সাহস নিয়ে ওনারও পা খুব হিচড়ায় টানতেছে, কিন্তু এই যে ভুলটা করলো এটার জন্য দেখা যেতেছে যে চারপাশ থেকে অনেক কান্না, হাসি, ভয়ঙ্কর চিৎকার আর আওয়াজের শব্দ আসতে থাকে। উনিও বেশ শক্ত প্রয়োগ করা হইতেছে যে ওনার পাটা ছাড়ানোর চেষ্টা করে আর টানতে থাকে, কিন্তু পিছন থেকে একটা ভাঙ্গা কণ্ঠে এক মৃত ব্যক্তি কথা বলতেছে যে আমার কলিজাটা নিয়ে যাস না, ফিরিয়ে দে, নইলে তোর অনেক ক্ষতি হবে। তো আঙ্কেলও এই কথাগুলি না শুনে কোনো আমল না দিয়ে খুব সাহস নিয়ে জোরে দৌড়াতে থাকে। তো উনি দৌড়ানোর সময় উনি ওনার অনুভব হইতেছিল যে ওনার পিছে মনে হয় অনেকগুলো লোক ওনারা তাড়া করতেছে, কিন্তু কোনো একটা কারণে ওনারা ধরতে পারতেছে না। তো এবার বিল ছাড়িয়ে যখন উনি ওনার গ্রামের ভিতরে ঢুকলো, তখন মনে সব কিছু একদম স্তব্ধ হয়ে গেল, আশেপাশে কোনো শব্দ নেই। কিন্তু ঠিক এই সময় উনি ওনার পিঠে অনেক যন্ত্রণা অনুভব করতে থাকে। তো উনি বাসায় ফেরার পর যখন গেঞ্জিটা খোলার পর দেখা যায় গেঞ্জির পিছন দিকটা ছিঁড়া, আর কে জানি নখের আঁচড় দিয়ে ছিঁড়ে রাখছে। আর উনিও কাউকে কিছু না বলে শুয়ে পড়ে, আর ওনার গায়ে জ্বর চলে আসে। তো পরের দিন সকালবেলা উনি ওনার গুরুর কাছে যায় আর গত রাতে ঘটে যাওয়া ঘটনার বিবরণ ওনাকে বলে। তো ওনার গুরু ওনাকে ধমক দিয়ে বলে, তোকে তো আমি মানা করেছিলাম পিছনে ফিরতে, তারপরে তুই পিছনে তাকিয়েছিলি, যার কারণে তোর আজকে এই অবস্থা। তোর কপাল ভালো যে ওরা তোকে ধরতে পারেনি, নাহলে তোকে ওরা তখনই মেরে ফেলতো। তো যাই হোক, উনি এরপরে ডাক্তারের কাছে যায়। তো ডাক্তারের ট্রিটমেন্ট নিতে থাকেন। তো নিয়ে ওনার পিঠের কাটা জায়গাগুলা সারাতে থাকে। তো কিছুদিন পরে যখন উনি সুস্থ হওয়ার পর উনি গুরুর কাছে আবার গিয়ে দেখা করেন। তো ওনার গুরু ওনাকে বলে যে এবার তোকে তোর সর্বশেষ পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে, আর এই পরীক্ষায় তুই যদি উত্তীর্ণ হতে পারিস তবেই তুই একদিন বড় কবিরাজ হবি। তো ওনার গুরু ওনাকে বলে যে যখন যুবতী হিন্দু মেয়ে যখন মারা যায়, তখন সে মারা যাওয়ার পর তাকে হইতেছে না পুরায় শ্মশানের কোনো নিকটস্থ নদীর পাড়ে ওনারা পুঁতে রাখা হয় সে লাশটাকে। তো তোকে ওখানে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। তো কবিরাজ আঙ্কেল উনিও হইতেছে ওই ওনার কথা শুনে আঙ্কেলও হইতেছে বের হয়ে যায়। তো এরকম একটা খুব তাড়াতাড়ি হইতেছে উনি এরকম একটা লাশের সংবাদ পায়। তো লাশের সংবাদটা নিয়ে এসে ওনার গুরুর কাছে বলে। তো ওনার গুরু বলে তাহলে ঠিক আছে, আজকেই হবে তোর সে কাঙ্ক্ষিত কাজ, আজকেই রাতে হবে তোর পরীক্ষা। তো আঙ্কেলও তৈরি হয়, কোথায় পুঁতে রাখা হয়েছে সেটা উনি দিনের বেলা তো দেখে আসছিল। তো সন্ধ্যার পরে উনি গুরুর বাড়িতে যায়। তো যাওয়ার পরে গুরু ওনাকে একটা পোটলার মতো জিনিস দেয়, আর ওনাকে বলে যে এখানে হচ্ছে 5 কেজি জালের লোহা এবং কিছু পরিমাণ ইটের খোয়া, আর তোর সংগ্রহ করা মাটি, আর প্রথম সংগ্রহ করছিল প্রথম পরীক্ষাতে ওইটা, আর তোর দ্বিতীয় পরীক্ষা সংগ্রহ করা ওই সে কলিজাটা আছে,
তারপর কিভাবে কি করতে হবে ওনাকে হচ্ছে উনি সব শিখায় দেয়। তো যাই হোক রাত 12টার পরে প্রায় আনুমানিক রাত 12টার পরে আঙ্কেল হচ্ছে ওনার গন্তব্য উদ্দেশ্যে রওনা হয়। তো ওনার যাত্রাপথে উনি খেয়াল করেন যে এক সময় মানে হতেছে একদল কুকুর এসে ওনার পথ আটকায় দেয়। তো উনি হইতেছে ওদেরকে ওখান থেকে তাড়ানোর পর মানে কিছু দূর হাঁটার পরে দেখে যে বিড়াল এসে ওনার চারপাশ দিয়ে ঘোরাঘুরি করতেছে। তখন উনি ওগুলোকেও তাড়ায় দেয়। তারপর ওনার গন্তব্যে উনি পৌঁছায়। তো ওনার গুরুর আদেশ ছিল যে তোর জামা কাপড়গুলো খুলে পাশের কোনো এক গাছে শক্ত করে বেঁধে রাখিস, আর মনে রাখিস এই কাপড়গুলো যদি গাছ থেকে সরে যায় বা উড়ে যায় তবে কিন্তু তুই ফিরে আসতে পারবি না। তো যাই হোক উনি কাপড়গুলো খুব শক্ত করে বেঁধে রাখে। তারপর ওই পোটলাটা নিয়ে মানে ওই যে পোটলাটা যে ওনার গুরু ওনাকে দিছে ওটা নিয়ে সে পুঁতে রাখা লাশের কাছে যায়। তারপর সে পোটলাটা উনি ওনার পায়ে বেঁধে ওই কবরটা খোঁড়া শুরু করে। আর এই কবরটা যে উনি খোঁড়া শুরু করলো চারিপাশ থেকে মানে পরিবেশটা ভয়ঙ্কর হওয়া শুরু করে। চারপাশ থেকে কুকুর বিড়ালের শব্দ, হাসি কান্নার শব্দ, হাড় চিবানোর শব্দ, নানান ধরনের শব্দ ওনাকে ভয় দেখানো শুরু করে। তো উনি কোনো মতে এইসব চিন্তা ওনার মাথায় না রেখে ওনার কাজটা সম্পন্ন করার জন্য মানে উনি নজর দেয়। তো যাই হোক, তো এক পর্যায়ে যেভাবে মাটি খুঁড়তে উনি লাশের কাছে পৌঁছে যায়। পরে লাশটা উনি টেনে উপরে উঠায় এবং গুরুর আদেশ মতো উনি লাশের বুকে সজোরে একটা আঘাত করার সাথে সাথে পুরো শ্মশান থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে। কিন্তু উনি আওয়াজের চিন্তা বাদ দিয়ে ওনার গুরুর আদেশ মতো ওনার কাজে মনোযোগ দেন। তারপর উনি ওনার লাশের বুকের উপর উঠে বসেন এবং ওনার গুরুর কথা মতো লাশের মুখে সজোরে আঘাত করেন। তো আঘাত করা মাত্র লাশের মুখটা নিজে থেকে হাও হয়ে যায়। তারপর উনি ওনার যে পায়ের সাথে যে পোটলাটা বাঁধা ছিল সেটা থেকে জালের লোহাগুলো বের করে এক এক করে লাশের মুখে দিতে থাকে, আর লাশের লোহাগুলো গিলতে থাকে। তো এখানে একটা কথা বলে রাখা উচিত, ওনার গুরু ওনাকে বলে দিয়েছিল যে দেখ, এই জালের লোহা আর খোয়াগুলো যদি নিঃশেষ হয়ে যায় তবে কিন্তু তাকে ওই জায়গায় মরতে হবে। তো যাই হোক উনি খুব সাবধানে এক এক করে সে আপনার ওই জালের লোহাগুলো দিতে থাকে, ওনার মুখে ভরতে থাকে। তো জাল লোহাগুলো সব শেষ হয়ে যায়। তারপর উনি ওনার পোটলা থেকে খোয়াটা বের করে। তো খোয়া বের করে উনি ওনার লাশের মুখে আবার সজোরে আঘাত করে। তো এক পর্যায়ে যখন খোয়াটা প্রায় শেষ তখন লাশের মুখটা বন্ধ হয়ে যায়। এই মুখ বন্ধ হয়ে যাওয়ার পর উনি ওনার ওই লাশটার মুখে আবার আঘাত করে। তারপর আস্তে করে লাশটা মুখটা খুলে প্রথমে যে কথা বলে, কি চাই তোর? তখন উনি বলেন যে আমি বড় মাপের একজন কবিরাজ হতে চাই এবং সব কাজে যেন আমি সফলতা লাভ করি। কিন্তু লাশটি বলে ওঠে, আমার জিনিসগুলো কই? তারপর উনি ওনার পোটলা থেকে ওনার যে প্রথম সংগ্রহ করা ওই যে মাটিগুলা ওনার মুখে ভরে দেয়। যাই হোক, তারপর ওই যে দ্বিতীয় পরীক্ষায় সে পচে যাওয়া বাঁশ কলিজাটা ওনার মুখে দেয় এবং লাশটা সে বাঁশ কলিজাটা পুরো আস্ত গিলে ফেলে। এরপর শ্মশানে আস্তে আস্তে ঝড় হতে শুরু করে, মানে পুরো তাণ্ডব ঝড় শুরু হয়ে যায়। তো লাশটি ওনাকে তখন ওই মুহূর্তে বলে যে তোর চাওয়া পূরণ হবে। এই কথা শোনার সাথে সাথে উনি লাশের মুখে আবার জোরে করে আঘাত করে এবং আঘাত করা মাত্র লাশের মুখটা বন্ধ হয়ে যায়। তারপর উনি লাশটাকে সুন্দর মতো আবার পুঁতে রাখেন। এই পুঁতে ফেলার পরে মনে হইতেছে আশপাশ থেকে ওই যে ঝড়টা হইতেছিল ওইটা আরও তীব্র আকার ধারণ করে। তারপর উনি পোটলা, তারপর সে অবশিষ্ট ওই যে খোয়াটা যেটা বাইচে যায়, তারপর ওনার গাছে বেঁধে রাখা জামা কাপড়গুলো দৌড়াতে থাকে এবং অনেক কষ্টে উনি সেই শ্মশান থেকে বের হয়। তারপর কিছু দূরে এসে উনি ওনার জামা কাপড়গুলো পরে ঠিক মতো দৌড়াতে ওনার বাসার দিকে যেতে থাকে। তো যাওয়ার সময় হইতেছে কি যেন মনে হইতেছে যে ওনার পিছন দিয়ে চিৎকার করে ওনাকে ডাকতেছে, কিন্তু উনি সেই ভুলটা আর করেনি, তখন আরও সে পিছিয়ে ফিরে তাকায়নি। তো যাই হোক, তো উনি ওনার সেই পোটলাটা নিয়ে ওনার গুরুর কাছে যায়। তারপর গুরু ওনাকে একটা মন্ত্র শিখায় দেয়। তখন ওনার গুরু ওনাকে বলে, তুই এবার যা, তুই এখন একজন বড় মাপের কবিরাজ হবি এবং যেটা অনেকে পারে না সেটা তুই করতে পারবি। কিন্তু একটা কথা মনে রাখিস, কোনোদিন কাউকে ক্ষতি করিস না। তো এই যে ওনার পরীক্ষাগুলো শেষ হলো, তো এইভাবে চলতে থাকে ওনার কবিরাজ জীবন। উনি নানান সময় নানান চিকিৎসা করতেন মানুষের, যাই হোক ওনার জীবনটাকে চলতেছে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে ওনার সমস্যা শুরু হয় যে আঙ্কেল হইতেছে আপনার যেখানেই যেত সেখানে ভয়ঙ্কর কিছু দেখতেছে এবং সাথে সাথে ওনার রাতের ঘুমটা প্রায় হারাম হয়ে গেছে, ঘুমের মধ্যে ওনার ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু। তো এমনই একদিনে দুপুরবেলা আর কি, তো উনি ঘাস কাটার জন্য মাঠে যায়। তো ঘাস কাটা শেষে যখন উনি ক্ষেতের আল ধরে আসতে থাকে, তো মনে হলো ওনার পিছন দিয়ে কেউ ধাক্কা দিয়ে ওনার আলের মাঝে সে ড্রেনের মধ্যে ফালায় দেয়।
আর পিছন থেকে একজন লাফ দিয়ে এসে ওনার পিঠের উপর উঠে বসে আর ওনাকে সজোরে আঘাত করতে থাকে। তো উনি পিছনে তাকায় দেখে যে এটা আর কেউ নয়, সে শ্মশান থেকে যে লাশটার কোলে যে উনি ছিঁড়ে এনেছিল এটা হচ্ছে সেই লোক। এবং সে চিল্লায় তখন বলতে থাকে, তোকে না বলেছিলাম আমার কলিজাটা ফেরত দিয়ে দে, না হলে তোর ক্ষতি হবে, তুই তো আমাকে ফেরত দিসনি, এই জন্য আজকে তোকে মরতেই হবে। তো প্রায় ওই যে ওই লোকটার সাথে ওই আঙ্কেলের প্রচুর ধস্তাধস্তি হতে থাকে। উনি আসলে বলতে পারে না যে উনি মানে কতক্ষণ ধরে এটা চলতেছে। তো ধস্তাধস্তি করতে করতে হঠাৎ করে ওনার কানে আসে সে দূর থেকে জোহরের আজানের শব্দ। তো এই আজানের শব্দটা শোনার সাথে সাথে সে লোকটা হঠাৎ করে ওকে বলে বসলো, তুই যদি কবিরাজি না ছেড়ে দিস তাহলে তোকে মৃত্যু হবে, তোকে মরতে হবে। বলে উনি হঠাৎ করে উধাও হয়ে যায়। তো আঙ্কেলে কোনো মতো নিজেকে মানে কষ্ট করে উনি ওই জায়গায় উঠে মানে দৌড়ে বাড়িতে ফেরত আসে। তারপর ওনার প্রায় অনেক দিন লাগে এই ভয়াবহ এই ভয়াবহ অসুস্থতা থেকে সুস্থ হতে। মানে উনি প্রায় ওনার শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, উনি যখন সুস্থ হয়, তো সুস্থ হওয়ার পর উনি কবিরাজিটা ছেড়ে দেয়। তো কবিরাজিটা ছেড়ে দেওয়ার পরে ওনার কিন্তু আর কোনো সমস্যা হয়নি। তো এই ঘটনাটি একটা মানুষের জীবনের সত্য একটি ঘটনা। তো এই ঘটনাটি ছিল অনেক বড়, তা আমি আপনাদের জন্য মানে সুন্দরভাবে একটু গুছিয়ে মানে কমায় বলার চেষ্টা করছি, ছোট করে বলার চেষ্টা করছি আপনাদের কাছে। ওই আঙ্কেল হচ্ছে বর্তমানে খুবই পরহেজগার একজন মানুষ। তো উনি বর্তমানে এসব কোনো কিছু ধায় না। উনি যেটা মনে করেন যে উনি হয়তো বা আল্লাহ ওনাকে পাপ রাস্তা থেকে মানে কাল্লার পথে ওনাকে ফিরাই নিয়ে আসছে। তো আশা করি লিসেনার্স আপনাদের সবার কাছে ঘটনাটা ভালো লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুভরাত বন্ধুরা, আশা করি সবাই চারপাশের দরজা জানালা ভালো করে বন্ধ করে অন্ধকারকে সঙ্গে নিয়ে বসে আছেন। আজকে আমরা এমন এক ভয়ঙ্কর জলপথের অভিজ্ঞতার গল্প শুনব, যা শোনার পর রাতে একা একা কোনো নদী পার হতে বা লঞ্চে উঠতে আপনার বুক কেঁপে উঠবে। আমাদের আজকের ঘটনা পুরান ঢাকার শ্যাম বাজারের বাসিন্দা তানভীর মোর্শেদ ভাইয়ের। এই ঘটনা ঘটেছে 2016 সালের সেপ্টেম্বর মাসের এক দুর্যোগপূর্ণ রাতে বুড়িগঙ্গা নদীর জেঞ্জিরা সংলগ্ন একটা নির্জন ঘাটে। চলুন সরাসরি চলে যাই তানভীর ভাইয়ের সেই রুদ্ধশ্বাস জবানবন্দিতে। তিনি লিখেছেন যে, ভাইয়া, তখন 2016 সালের সেপ্টেম্বর মাস। আমি তখন বাদামতলীতে বাবার ফলের ব্যবসায় বসি। সেদিন কেরানীগঞ্জের জিঞ্জিরায় আমাদের এক কাস্টমারের কাছ থেকে বকেয়া টাকা আদায় করতে করতে রাত হয়ে গেল প্রায় 12টা। যখন ঘাটে আসলাম ওপারে শ্যাম বাজারে ফেরার জন্য, তখন আকাশ ভেঙে প্রচণ্ড বৃষ্টি নামলো, সাথে প্রচণ্ড ঝড় আর বজ্রপাতও ছিল। ঝড়ের কারণে মেন খেয়া সেই নৌকাগুলো সব বন্ধ হয়ে গিয়েছিল। চারপাশটা একেবারে ঘুটঘুটে অন্ধকার, শুধু বুড়িগঙ্গার কালো জলের ওপর বৃষ্টির ফোঁটা পানি পড়ার শব্দ হচ্ছিল। আমি তখন চিন্তিত হয়ে খাটেই দাঁড়িয়ে আছি। ঠিক তখন একটা ছোট কাঠের ট্রলার এসে ঘাড়ে ভিড়ল। যখন সেই ট্রলারটা ঘাটে ভিড়ল, দেখলাম যে ট্রলারে কোনো বাতি ছিল না। মাঝে একটা পুরনো হারকিন জ্বালিয়ে বসেছিল। তার মাথায় একটা চটের তৈরি মাথাল বা টুপর দেওয়া ছিল, যার কারণে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমিও কোনো উপায় না দেখে বললাম, মাঝি ভাই, ওপারের শ্যাম বাজার ঘাটে যাবা, ডাবল ভাড়া দেব। তখন সেই মাঝি কোনো কথা না বলে শুধুমাত্র মাথা নাড়ালো। আমি ট্রলারে উঠে পিছনের দিকে বসলাম। যখন ট্রলারটা মাঝ নদীতে পৌঁছালো, তখন ঝড়ের তীব্রতা আরো বেড়ে গেল। চারপাশের লঞ্চ বা বড় জাহাজের কোনো আলোই দেখা যাচ্ছিল না।
যেন পুরো নদী জুড়ে শুধু আমরাই আছি। ঠিক তখনই আমার প্রথম খটকাটা লাগলো। নদীতে এত বড় বড় ঢেউ উঠছে, অথচ এই ছোট্ট কাঠের ট্রলারটা বিন্দু মাত্র তুলছে না। সেটা পানির ওপর দিয়ে চাবকের মতো মসৃণ ভাবে ছুটেই চলছে, যেন নদীটা পানি নয়, বরং এটা শক্ত কাচের মেঝে। একই সাথে ট্রলারের চারপাশ থেকে কেমন যেন একটা পচা পানা পুকুরের আর কাঁচা রক্তের তীব্র কটুকন্দ ভেসে আসতে লাগলো। আমি অস্বস্তি কাটাতে মাঝিকে বললাম, মাঝি ভাই, একটু সাবধানে চালাও, নদী কিন্তু খুব উত্তাল। মাঝি এবারও কোনো জবাব দিল না। সে আগের মতোই শক্ত হয়ে বসে আছে। আমার বুকের ভেতরে একটা অজানা ভয় মোচড় দিয়ে উঠল। আমি হারিকেনের হালকা আলোয় মাঝির দিকে ভালো করে তাকালাম, আর সাথে সাথেই আমার পুরো শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মাঝি যে বৈঠাটা বা হালটা ধরে আছে, সেখানে কোনো হাত নেই। দুটো কঙ্কাল সার হাড়ের অবয়ব হালটা ধরে রেখেছে। আমি আতঙ্কে চিৎকার করতে গেলাম, কিন্তু ঝড়ের শব্দের মাঝে আমার গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। ঠিক তখনই মাঝি ধীরে ধীরে আমার দিকে ঘাড় ঘোরালো, আর আমি যা দেখলাম তা বিশ্বাস করার মতো মানসিক শক্তি আমার ছিল না। চটের মাথালের নিচে কোনো মানুষের মুখ ছিল না। সেখানটা ছিল সম্পূর্ণ ফাঁকা একটা অন্ধকার গোবর, আর সেই গোবরের ভেতর থেকে দুটো লাল আগুনের পোলার মতো চোখ আমার দিকে জল জল করে তাকিয়ে আছে। সে তার সেই মুখহীন অবয়ব থেকে একটা বিভৎস কর্কশ গলায় হেসে উঠল। সেই হাসিটা মানুষের মতো ছিল না, যেন অনেকগুলো মানুষ একসাথে যন্ত্রণায় চিৎকার করেছে। ঠিক সেই মুহূর্তে ট্রলার থেকে বিকট শব্দ হতে লাগলো, ঠক ঠক করে, যেন নিচ থেকে কেউ আওয়াজ করতেছে। আমি তখন নিচের দিকে তাকালাম এবং দেখলাম যে ট্রলারের কাঠের পাটাতন ভেদ করে অসংখ্য সাদা কঙ্কালের হাত ও উপরের দিকে উঠে আসছে। সেই হাতগুলো আমার পা দুটোকে শক্ত করে চেপে ধরল। হাড়গুলো এত ঠান্ডা ছিল যে আমার মনে হচ্ছিল আমার পায়ের রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তারা আমাকে টেনে ট্রলারের নিচে বুড়িগঙ্গার সেই কালো জলের গভীরে নিয়ে যেতে চাচ্ছিল। আমি বাঁচার জন্য ছটফট করতে লাগলাম এবং চিৎকার করে আল্লাহর নাম নিতে লাগলাম। ঠিক তখনই একটা বিশাল বজ্রপাত হলো ট্রলারের একদম কাছে, আর সেই তীব্র আলোয় আর শব্দের ধাক্কাতে যেন পুরো মায়াজালটা 1 সেকেন্ডের মধ্যে ছিঁড়ে গেল। আমি আবিষ্কার করলাম আমি কোনো ট্রলারে নেই। আমি মাঝ নদীতে একা একে হাবুডুবু খাচ্ছি। আমার চারপাশ দিয়ে তীব্র স্রোত বয়ে যাচ্ছে। দূর থেকে একটা বড় মালবাহী কার্গো জাহাজের আলো আমার চোখে পড়ল। তারা আমার চিৎকার শুনতে পেয়ে লাইফ জ্যাকেট ফেলে আমাকে উদ্ধার করলো। পরের দিন যখন আমাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি করানো হলো, তখন সদরঘাটের পুরনো জেলেরা আমাকে বলেছিল আমি নাকি অলৌকিকভাবে বেঁচে ফিরেছি, কেননা আজ থেকে প্রায় 20 বছর আগে ওই জিঞ্জিরা ঘাটের কাছে একটা যাত্রীবাহী ট্রলার মাঝরাতে ডুবে সব যাত্রী মারা গিয়েছিল, যার মাঝি আজও নাকি ঝড় বৃষ্টির রাতে একা একা যাত্রীদের নিজের ট্রলারে তুলে নেয়। আজ এতগুলো বছর পার হয়ে গেছে, কিন্তু আজও যখন বর্ষাকালে বুড়িগঙ্গার দিকে তাকাই, আমার মনে হয় সেই মুখহীন মাঝিটা আজও হ্যারিকেন হাতে মাঝ নদীতে আমার জন্যই
অপেক্ষায় দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, তানভীরের এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে জলপথের অন্ধকার, সেই অন্ধকারের গভীরতা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা ভাবি যে আমরা নদী পার হচ্ছি, কিন্তু আমরা কি আসলেই জানি পানির নিচে কোনো অতৃপ্ত আত্মা আমাদের টেনে নেওয়ার জন্য ওত পেতে আছে? যাই হোক, আজ রাতে যারা নদী পথে ভ্রমণ করেছেন কিংবা লঞ্চের কেবিনে একা একা বসে আছেন, জানালার বাহিরে নদীর কালো জলের দিকে ভুলেও বেশিক্ষণ তাকিয়ে থাকবেন না। আর যদি দেখেন কোনো নিঝুম ঘাটে হারিকেন হাতে কোনো নিঃসঙ্গ মাঝি আপনাকে ডাকছে, তবে ভুলেও সেই নৌকায় পা দেবেন না। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই গুড নাইট। ধন্যবাদ প্রিয় লিসেনার, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের বাছাইকৃত ঘটনাগুলো শুনলেন এবং আমাকে অনেকে মেইল করেছেন। আমি প্রত্যেকজনের মেইল কিন্তু পড়ার চিন্তা ভাবনা করেছি আমাদের এই ইমেল 2.0 চ্যানেলের মধ্যে। যারা যারা আমাদের সাথে আছেন, আমাদের সাথে থাকতে চান, তারা আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন। আমরা রেগুলারলি আমাদের যে প্রিয় অডিয়েন্স গুলো আছে, যারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন, ইনশাআল্লাহ সবাই যদি 100টা করে ঘটনা সম্পূর্ণ করেন, তাহলে তাদেরকে আমরা আমাদের চ্যানেলে মডারেটর হিসেবে দিয়ে দিব এবং মডারেটররা খুব ভালো ঘটনা দিবে বলে আমি আশা করি। বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই ঘটনা শুনছেন এবং বলছেন যে ভাইয়া ঘটনাগুলো খুব ভালো লাগছে। তো আসলে আমি অনেক কষ্ট করছি, কষ্ট করে ঘটনা আপনাদের জন্য তুলে ধরতে চাচ্ছি। আর আপনারা যারা যারা আমাদেরকে সাধুবাদ জানাচ্ছেন, আমরা আসলে অনেক কৃতজ্ঞ তাদের কাছে। অনেকেই ঘটনা দেয়, আজকে এই ঘটনা দিয়েছেন আমাদেরকে লালমনিরহাট সদর থানা থেকে একটা ভাইয়া, তার সাথে ঘটে যাওয়া ঘটনা, তার শোনা একটা ঘটনা আমরা পড়লাম। আপনারা কিন্তু এরকম চাইলে আপনাদের শোনা ঘটনা হোক বা আপনাদের ফ্যামিলির কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা হোক বা দাদা দাদির সাথে ঘটে যাওয়া ঘটনা হোক, যাদের সাথে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদেরকে জানাবেন। আমরা সরাসরি আপনাদের ঘটনাগুলো এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো এবং বিভিন্ন মানুষ কিন্তু আমাদের এই চ্যানেলের জন্য অধীর আগ্রহী হয়ে থাকে। আমরা চাইবো যাতে আপনারা আমাদেরকে এইভাবে ঘটনা দিতে থাকেন। বিভিন্ন জায়গা থেকে অনেক রিকোয়েস্ট আসে যে ভাই এই ধরনের ঘটনা ভালো লাগে, আপনি প্রতিদিন দেবেন। তাদের জন্য আসলে প্রতিদিন ঘটনা দেওয়া হয়। আমি রাত 11টা বা 11:30টার দিকে ঘটনা আপলোড করি। আপনারা 11টা থেকে আমাদের চ্যানেলে ঘটনা শুনতে পারবেন ইনশাআল্লাহ, আপনারা চেক দেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা ঘটনা ছাড়ার সাথে সাথে যেন সবার আগে আপনার কাছে পৌঁছাই এবং আপনি যেন বাছাইকৃত ঘটনাটি শুনতে পারেন। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি বিদায় নিচ্ছি, অনেক কথা বলে ফেললাম। আগামীকাল যদি আপনি ঘটনা পাঠান, তাহলে অবশ্যই আপনার ঘটনা সিলেক্টেড করা হলেই আপনার চ্যানেলের ঘটনা আমরা এরকম ভিডিও আকারে বাস্তব ঘটনাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।